রাস্তা পার হওয়ার ক্ষেত্রে অন্তুর তেজ ঠিক বিকেলের রোদের মতোই ক্ষীণ। আব্বু তার হাতটা চেপে না ধরলে চলেই না। আব্বু রোজ থাকে না সঙ্গে, আজও নেই। এক পথিক চাচার পেছনে রাস্তা পার হয়ে দ্রুত রিক্সা ধরল। শীতের রোদ, তবুও খাড়া দুপুরের তাপ কড়া। বোরখা হিজাবের আবরণে নিচে ঘামের স্রোত বয়ে যাচ্ছিল তার। ভার্সিটিতে ছাত্র পরিষদের কি এক প্রোগ্রাম ছিল, সেসবে অন্তুর ভালো রকমের বিদ্বেষ আছে। কারণ হিসেবে বলা যায় তাকে শেখানো হয়েছে, আর বাকিটা নিজস্ব। অন্তুর ধারণা, ছাত্রলীগ যাদেরকে দেশের সংখ্যাগরিষ্ঠ অগ্রদূতের নাম দেওয়া হয়েছে তারা মূলত পঙ্গপাল। দলবদ্ধ হয়ে চলা ঘাসফড়িংয়ের জাতকে পঙ্গপাল বলে। 10-15 লক্ষ একত্রে চলাচল করে এবং কোনো বিঘা খানিক জমির ফসলি খেতে আক্রমণ করলে তা খুব অল্প সময় ক্ষেতের ফসল খুব ভালো মতো পরিষ্কার করে। এক শ্রেণীর লোক অবশ্য এই ক্ষেত পরিষ্কার করাকে বরবাদও বলবে। তাদের কথা কানে নেওয়া উচিত না। ক্ষেতের ফসল উদ্ভিদের জন্য ভারী। উদ্ভিদকে শাস্তি দিতেই হয়তো পঙ্গপাল সব ফসল ভক্ষণ করে পরিবেশের ভারসাম্য রক্ষা করে। অন্তুর ধারণা, বাংলাদেশের ছাত্রলীগ নামক পঙ্গপাল দেশটা অর্থাৎ বাংলার আবাদি ক্ষেতের জন্য তেমনই একদল পঙ্গপালের সমান। আমার কল এসেছে কয়েকবার। তার ভাষায় খুব জরুরি কাজ। অন্তু জানে কোনো জরুরি কাজটাজ কিচ্ছু না, কিন্তু ছাত্র জনতাদের মুখ পেটানো মহাবাণী থেকে মুক্তির একটা ছুতো দেওয়ায় সে মায়ের প্রতি অল্প কৃতজ্ঞ। দুপুরের ঝাঝালো রোদে বাড়ি ফিরে যে জরুরি কাজটা দেখল অন্তু, তাতে তার মাথাও দুপুরের রোদের মতোই উষ্ণ হলো। তাকে দেখতে আসা হয়েছে, প্রায়ই এমন হয়। মেহমানদের তাকে দেখার ধরনই সেই জাহিলি যুগের মেয়ে নামক পণ্য কেনাবেচার মতো। এটা অন্তুর নিজস্ব মত। সে বিষয়টাকে পছন্দ করে না। তারা অন্তুর চুল খুলে ফেলল। একটানে শরীরে জড়ানো ওড়নাটা সরিয়ে গলা, বুক, হাত দেখল। না, মেয়ে ফর্সায় আছে। অন্তু চুয়ালের পাটি শক্ত করে চুপ করে থাকলো। কিন্তু যখন সালোয়ার উঁচিয়ে তুলতে গেল মহিলার ঠ্যাং দেখার উদ্দেশ্যে, অন্তুর ধৈর্যের সীমা বাদ খসল। সালোয়ার নামিয়ে নিয়ে দৌড়ে দাঁড়ালো। তীক্ষ্ণ চোখে তাকেই স্পষ্ট স্বরে বলল, আপনারা মেয়ে দেখতে এসেছেন নাকি হাটের গরু কিনতে এসেছেন? পাত্রের মা হতভম্ব হলো। অসন্তুষ্ট মুখে বললেন, এ মা, এ আবার কেমন কথা? মেয়ে দেখতে এসে মেয়ের পা দেখতে চাওয়া কি অপরাধ নাকি? অন্তু বলল, জি না, ঠিক অপরাধ নয়, তবে মূর্খতা। কারণ আমি কোরবানির হাটে তোলা কোনো প্রজাতির গবাদি পশু নই যে সবচেয়ে নিখুঁত আকর্ষণীয় গায়ের রঙালা মাংস বেশি হৃষ্টপুষ্ট দেখে কিনে নিয়ে যাবেন। স্পষ্ট ঝরঝরে শুদ্ধ ভাষা অন্তুর মুখে, কিন্তু ভাষা কর্কশ। পাত্রের ফুপু মুখ কেমন করলেন। কোন দেশি কথা যে মেয়ে ভালোভাবে দেখা যাবে না? নাকি কোনো দোষ আছে? তাছাড়া কোন মেয়ে মানুষ আছে যে পাত্রপক্ষের মুখের ওপর এভাবে বদমাশের মতো কথা বলে? আশ্চর্য মেয়ে তো দেখছি। দেখতে আসছি তো দেখবো না? অন্তু বলল, জি নিশ্চয়ই দেখবেন, দোষ থাকা চলবে না। দরকার পড়লে মেয়ের দেহের প্রতিটা কোষ পর্যবেক্ষণ করার মেশিন এনে দেখবেন। পরনের সালোয়ার ঠ্যাঙ্গে তুলে তারপর মেয়ের ঠ্যাং দেখবেন ফর্সা কিনা, রাইট? ওনারা মুখ বিকৃত করে বসে আছেন। অন্তু আলতো হাসল আর বলল, দুঃখিত চাচিমা, এটাকে আপনারা মেয়ে দেখা বললেও আমি ছোট লোকই বলছি। মেয়ে দেখতে এসে গালফেড়ে মেয়ের দাঁত দেখতে হবে, দাঁত উঁচু নিচু আছে কিনা, মাথার চুল টেনে দেখতে হবে চুল আসল না নকল, আছে না নাই, ছোট না বড়, গলা বের করে ঘাড়ের ওড়না খুলে হাঁটিয়ে নাচিয়ে এরপর পছন্দ হলে নিয়ে যাবেন। এটাই মেয়ে দেখা? অথচ বলুন তো, আমি যা যা বললাম তা শুনতে এমন লাগলো না যেন কোনো গৃহপালিত পশুর বর্ণনা দেওয়া হচ্ছে? খরিদ্দার এসেছে গোয়াল থেকে পশু খুলে নিয়ে যেতে। অপমান, অসন্তুষ্টি এবং বিরক্তি লেগে আছে তিনজনের মুখে। ছেলের ফুপু মুখ খুললেন, তো কিভাবে মেয়ে দেখে? তুমিই শেখাও কিভাবে মেয়ে দেখে। কথাটা বলে মুখ ঝামটি মারলেন মহিলা। রাবেয়া অন্তুর দিকে চোখ গরম করে তাকাচ্ছে। ঘরে পাড়ার মহিলারাও আছে কয়েকজন। পাশেই ঘটক মহিলা বসা। তিনি বললেন, এ কেমন কথা কও মেয়ে? দেখতে এলে একটু ভালো করেই তো দেখে মেয়ে, না দেখে শুনে আবার কি নিয়ে যায় নাকি? বাড়ির বউ হইবা বলে কথা। অন্তুর কাছে এ কথার জবাব আছে। দেখে শুনে নিয়ে যাওয়াটা দোষের নয়, তবে দেখার মাঝে মার্জিত এবং শালীনতার ব্যাপার আছে। মহিলাগুলো রীতিমতো তাকে অসম্মানমূলকভাবে মেয়ে দেখার নাম করে এক প্রকার অপমান করছে। একটা মেয়ের পাত্রপক্ষের সম্মুখে মেয়ের আত্মমর্যাদার মূল্য শব্দের অস্তিত্ব নেই। শুধুই একটি জড় সামগ্রী যাকে ঘুরিয়ে ফিরিয়ে বাজিয়ে দরদাম করে পছন্দ হলে দয়া করে কিনে নিয়ে যাওয়া হবে। এই কথাগুলো চেপে গিয়ে ঘটক মহিলাটির জবাবে চমৎকার হাসল অন্তু আর বলল, বাড়ির বউ হব? কে বলেছে? আমি বলেছি? আমি এখনো অন্যের ঘরের মেয়ে। আর অন্যের মেয়েকে বাজারের পণ্যের মতো ঘুরিয়ে ফিরে দেখা, দরদামের কথায় আসা, এগুলো যদি বিয়ের উদ্দেশ্যে মেয়ে দেখা হয় তাহলে বিয়ে বোধহয় আমার জন্য না। আর আমার ধারণা আপনাদের আমাকে দেখে শুনে পছন্দ হলে যৌতুকের কথাও তুলবেন। এক্ষেত্রে দুঃখিত চাচি, আব্বু আমাকে খাইয়ে দাইয়ে আদর যত্ন করে এত বছর সুশিক্ষায় শিক্ষিত করেছে। যৌতুকের বদলে বিয়ে দিয়ে আমার বোঝা নামাতে নয়। তাছাড়া আমিও ইচ্ছুক নই আমার জন্য পয়সা দিয়ে কোনো খেলনা পুরুষ কিনতে। পাত্রর মা অন্তুর মায়ের দিকে তাকিয়ে এবার কড়া স্বরে তাচ্ছিল্য করে মুখ বিকৃত করলেন।
আপা, সে আপনি মেয়েকে যতই শিক্ষিত করুন না কেন, আদর্শ শেখাতে পারেননি। এরকম মেয়ে কার ঘরে যাবে আল্লাহ মাবুদি জানে। আপনার কপালে কি আছে এই মেয়ে নিয়ে আল্লাহই জানে। অন্তত কোনো ভদ্র পরিবারে তো যাবে না। অন্তু দীর্ঘশ্বাস ফেলল। আত্মসম্মানহীনতা যদি আদর্শ হয়, আমি বরাবরই অভদ্র এবং জঘন্য আদর্শে পালিত এক মেয়ে। ক্ষমা করবেন এই বেয়াদবকে। অন্তু আর বসল না। সকলের বিভিন্ন রকম দৃষ্টিকে পেছনে ফেলে এগিয়ে গেল নিজের রুমের দিকে। তার নামে সমাজের রটা কথা নেহাত কম না। প্রতিনিয়তই লোকে তাকে আলোচনায় রেখেছে। অন্তুকে তার মা বাপ মানুষের মতো মানুষ করেছে। নষ্টা মেয়ে, ভ্রষ্টা মেয়ে, অসভ্য, বেয়াদব, আদর্শহীন, ভার্সিটিতে পড়িয়ে মিনিস্টার বানাতে চায় মেয়েকে। পাড়ার লোকের দেওয়া টাইটেলের অভাব পড়ে না অন্তুর গায়ে। কিছুক্ষণ পর সকলে বিদায় নিলে রুমে এলেন রাবেয়া বেগম। তিনি কিছু বলতে যাবেন তার আগেই অন্তু বলল, এরকম লোকদের সামনে বসানোর জন্য তুমি আমায় টিউশনি কামাই করিয়ে বাড়ি ডেকে আনলা? তোমার আক্কেলকে আর কতটা সাধুবাদ জানাবো আমি আম্মা? রাবেয়া বেগম অসন্তুষ্ট স্বরে বললেন, একটা থাপ্পড় মারবো বেয়াদব মেয়ে। দিন দিন বেলেহাজ হয়ে যাচ্ছিস। বেশি লাই দিয়ে ফেলতেছি নাকি আমি? আর কয়টা পাত্রের সামনে আমার মান ইজ্জত নষ্ট করবি তুই? মা হিসেবে তোকে পার করতে চাওয়ার কোনো হক আমার নাই? পাড়ার লোক একের পর এক কথা বলতে ছাড়তেছে না প্রতিদিন। সবই তো শুনতেছিস। তুই পরিস্থিতি বুঝবি কোন দিন? বেকায়দা মেয়ে লোক জন্মালো আমার পেটে। অন্তু দীর্ঘশ্বাস লুকিয়ে হাসল। তোমার তো সবসময় আমার উপর অভিযোগ থাকে। ধরে নিয়ে আসো এইসব মূর্খ ছোট মানসিকতার লোকদের। তোমার কি ধারণা যার তার গলায় ঝুলে পড়বো আমি? আব্বু তো বলে না বিয়ের কথা। তুমি কেন এত কান্দাও মানুষের কথায়? আব্বু এজন্যই বলে তোমার বিবেককে ইমপ্রুভমেন্ট করা দরকার। রাবেয়া বেগম বললেন, তোর বিবেক কাজে লাগা। তা লাগালেই তো মিটে যেত সব। এই দিয়ে কতগুলোর সাথে এমন হইল? পাড়ার লোক খুব ভালো করে এতে, তাই না? ভার্সিটিতে পড়াচ্ছি, তা নিয়ে কত কথা শুনলাম। এখন বিয়ে করাচ্ছি না, তা নিয়েও লোকে কানাঘুষো শুরু করেছে। এই যে এসব আচরণ করিস, লোকের কানে যায় না? তোর বাপ তো শিক্ষিত অন্ধ, তার আর কি। টেবিলের ওপর খাতা বই ছিটিয়ে আছে, সেগুলো গোছাতে গোছাতে অন্তু বলল, আম্মু তুমি 2 দিন না খেয়ে থাকো। কেউ তা নিয়ে আলোচনা করবে না, আর না এক মুঠ ভাত দিয়ে তোমায় সান্ত্বনা দিতে আসবে। কিন্তু তুমি যখন নিজের মতো করে কিছু করতে চাইবে, সেটা তাদের আলোচনার খোরাক হবে। তাহলে যেই মানুষরা তোমার কষ্টকে আলোচনা করে সুখের রূপ দিতে পারে না, তাদেরকে তোমার ভালো থাকাকে কেন খারাপ থাকাতে বদলাতে সুযোগ দেবে? শেষের দিকে কঠিন হলো অন্তুর কণ্ঠস্বর। রাবেয়া বেগম বললেন, তুই এত অবুঝ কেন অন্তু? মেয়ে মানুষের এত মুখরা হতে নেই। সমাজে কথা হয়, বোবার কোনো বিপদ থাকে না। চুপ থাকলে নাজাত রে আম্মা। সোজা হয়ে দাঁড়ায় অন্তু। চোখে মুখে দ্যুতিময় দৃঢ়তা ফুটে ওঠে। আমার নাজাত চাই আখিরাতে। বেঁচে থাকতে কিসের নাজাত আম্মা, যেখানে জীবনটাই টানাপোড়েনের এক সমষ্টি মাত্র। রাবেয়া আস্ত করে এসে মেয়ের পাশে বসলেন আর বললেন, এখন বিয়ে যদি না করিস, পরে করবি তো? তখন যখন লোকে শুনতে আসবে তোর ব্যাপারে আশেপাশে, কি বলবে লোকে? মেয়ে লোক ঠান্ডা মেজাজের নরম হইতে হয়। এত কথা, এত যুক্তি, এত প্রতিবাদ, তুই বুঝিস না? এইসব বিপদ আনে খালি। এইসব কি লেখাপড়া থেকে আসতেছে? আমি কি এতদূর তোরে লেখাপড়া করিয়ে ভুল করেছি? কিছুক্ষণ চুপ থেকে মুচকি হেসে শান্ত স্বাভাবিক কণ্ঠে বলল, আমাকে অন্তু থেকে অ্যাডভোকেট মেহজাবিন ওরমিন অন্তু হতে এমন বহু চড়াই উতরাই পেরোতে হতে পারে। একজন আইনজীবীর জীবন মুখবন্ধ আর নির্ঝঞ্ঝাট চলতে পারে না আম্মা। সারা রাত পড়ার পর সকালের দিকে ঘুমানো হয় রোজ। সেদিন ক্লাস টেস্ট পরীক্ষা ছিল। মাসখানেক ছুটির পর ক্লাস শুরু হয় ভার্সিটিতে। আজকাল ঘন ঘন ছুটি চলে। দেশের পরিস্থিতি ভালো না, চারদিক উত্তাল। ফজরের নামাজও কামাই হয়ে গেছে। উঠে গিয়ে রান্নাঘরে উকি দিল, কিছু খাওয়ার আছে নাকি আম্মু? তরকারি চুলায় বসাতে বসাতে বললেন রাবিয়া, কি থাকবে? আব্বুর কাছে যা, দেখ বারান্দায় মুড়ি চানাচুর দিয়েছি। আমজাদ সাহেব খবরের কাগজে ঢুকে গেছে। অন্তু পাশে বসল। কি দেখছো? আমজাদ সাহেব গম্ভীর স্বরে বললেন, সেই গ্রেপ্তার, বাসে আগুন, হরতাল। অন্তুর দিকে চায়ের কাপ এগিয়ে দিয়ে বললেন, নে, এত রাত জাগতে কে বলেছে? বলি সন্ধ্যায় পড়তে বসবি? চোখ মুখের কি হাল হয়েছে? আজ থেকে আমি বসবো পড়ার টেবিলে। অন্তু অল্প মুখ ফুলিয়ে বলল, আমি এখনো বাচ্চা নেই আব্বু। আমজাদ সাহেব ভরাট গলায় বললেন, টোস্ট নে। গলা দিয়ে খাবার নামতে চায় না, চাটুকু শেষ কর। কিছুক্ষণ চুপ থেকে আনমনে মুচকি হাসলেন আমজাদ সাহেব আর বললেন, মা বলতো, ও আমজাদ, যার শরীরে মাংস লাগে না তার মাথায় পড়ালেখা ছাই ঢুকবো। আয় তো, পাকা আম আনছে তোর আব্বা। দুধ ভাত মাখাইছি, আয় পরে পড়বি। দাদিকে অন্তু দেখেনি, আব্বুর দিকে অনিমেষ চেয়ে থাকলো। গম্ভীর এই মানুষটা কদাচিৎ অল্প হাসে। সৌম্য পৌঢ় চেহারায় যে জেতি ফুটে উঠেছে, আর ওই মেহেদি দেওয়া দাড়ির নিচে চকচকে সাদা দাঁতের মসৃণ হাসি। অন্তুর বুকে কাঁপন ধরে যায়। এই মানুষটাকে ছাড়া সে সর্বনিঃস্ব। অন্তু বলল,
আজকে আমায় নামিয়ে দিয়ে যাবে একটু ভার্সিটিতে? আমজাদ সাহেব টান করে ধরে খবরের কাগজের পৃষ্ঠা উল্টালেন। তোর ভার্সিটি সেই 10টায়, আমি 8:30টার ট্রেন ধরব, এখনই বের হব। রিক্সা ঠিক করে দিয়ে যাব, খেয়ে যাবি। অন্তু ঠোঁটে ঠোঁট গুজল। দরকার নেই রিক্সার। শোনো, তুমি গোসল করে যাবে, রোদ ভালোই বাইরে, প্রেশার বাড়বে নয়তো। আমজাদ সাহেব জিজ্ঞেস করলেন, ভার্সিটি থেকে নাকি হলে থাকার কথা বলছে? অন্তু বলল, আম্মা কি আর রাজি হবে তাতে? আমজাদ সাহেব গম্ভীর চোখে তাকিয়ে অন্তুর কপাল ছুলেন। কিছু লেগেছিল, তাই সযত্নে মুছে ভারী গলায় বললেন, সেকেন্ড ইয়ারের ফাইনাল কবে? অন্তু বলল, ক্লাস টেস্ট চলছে, খুব তাড়াতাড়ি ডেট পড়বে মনে হয়। খবরের কাগজটা অন্তুর হাতে দিয়ে উঠে পড়লেন আমজাদ সাহেব। অন্তু পিছু ডাকে, আব্বু। পিছে মুড়লেন তিনি। অসহায় দেখায় অন্তুর মুখটা। কবে ফিরবে তুমি? 2 দিন দেরি হবে হয়তো, কাজ না থাকলে ফিরে আসবি ক্লাস শেষে, কোথাও দেরি করবি না। অন্তু আস্তে করে মাথা নাড়ে, আমজাদ সাহেব সামনে ফিরে সামান্য হাসলেন। অন্তু থাকতে পারে না ওনাকে ছাড়া। তার তেজস্বী মেয়ে এই এক জায়গাতেই কাবু, অথচ পাগলি বোঝে না চিরকালে এই আব্বুটা সাথে থাকবে না। সামনের পথ তাকে একাই পাড়ি দিতে হবে। ভার্সিটির সামনে এসে রিক্সা থামল। কদিন আগেই তুমুল আন্দোলন হয়ে গেছে ছাত্র পরিষদের। দেশটা ভালো চলছে, রোজ খুন গুম কারাবরণ অবিরাম, থামাথামি নেই, সরকারের ক্লান্তিও নেই। খুব পরিশ্রম করছে দেশটাকে নিজের মতো চালাতে। মানুষজন একটু দুশ্চিন্তায় আছে অবশ্য, তবে সরকার ভালো আছে। সে তার মন মতো দেশ চালাচ্ছে। কেউ ভয়ে বিরোধিতা করে না, করলে কারাগার নেহাত কম নয় দেশে। অস্ত্র এবং দেশপ্রেমিক সৈনিকদেরও সংখ্যা বেশ। ফটকের ওপর বড় বড় অক্ষরে লেখা, হাজী মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। দিনাজপুরের বাসেরহাট থেকে খুব বেশি দূরে নয় অন্তুদের বাড়ি। হলে থাকার প্রয়োজন পড়ে না বিশেষ। শহীদ মিনার চত্বরের আশপাশটা বেশ ভালো লাগে অন্তুর। জায়গাটা পার করার সময় পেছন থেকে কেউ ডাকলো। অন্তু পিছু ফিরে দেখল 6 জন যুবক। তার সিনিয়র হবে নিশ্চিত। সামনে যে দাঁড়িয়ে আছে তাকে চেনা চেনা লাগলো, আগে দেখা মুখ, তবে মনে নেই বিশেষ কিছু। সে এগিয়ে এসে হাতের সিগারেটটা অন্তুর দিকে বাড়িয়ে দিয়ে বলল, নাও একটা টান দাও। অন্তু নিঃসংকোচ হাতে নিল সিগারেটটা। তার একটা দোষ আছে, সে ভেতরে আর বাইরে আলাদা থাকতে পারে না। যেমন মনে ঘৃণা রেখে মুখে হাসা যায়, কিন্তু তার সেই দক্ষতা বা অভিজ্ঞতা নেই। সিনিয়রদের প্রতি তার পুরনো বিদ্বেষ রয়েছে। তা সেদিন বেরিয়ে এসেছিল ভুলক্রমে। অন্তু আধা খাওয়া সিগারেটটা ঘুরিয়ে ফিরে দেখে বলছিল, টান না হয় দেব একটা, কিন্তু এতে ফজিলতটা কি? পাখির মতো চঞ্চল দৃষ্টি লোকটার। অন্তুর চোখে চোখ গেঁথে হেসে উঠল সে। ফজিলত? এই যে আমি তোমাকে টান দিতে বলেছি, এর চেয়ে বড় ফজিলত বা হকিকত আর কিছুই হতে পারে না সিস্টার। আর জরুরি তো মোটেও নয় যে সবকিছুতে ফজিলত থাকা লাগবে। এক টান মারো, স্বাদ ভালো, ব্যানসন অ্যান্ড হেজেস। অন্তু যথাসম্ভব শান্ত কণ্ঠে বলল, কিন্তু আপনি টান দিতে বললেই দিতে হবে, তা কেন? এটা 80% মুসলিমদের দেশ বাংলাদেশ। সেক্ষেত্রে আমিও পশ্চিমা সংস্কৃতির মেয়ে না, সিগারেটে অভ্যস্ত নই আমি। সে কপাল সামান্য জড়িয়ে হাসল। হাসার সময় গা দুলে ওঠে, ভঙ্গিমাতে বড় বেপরোয়াপনা। সে বলল, তবুও একটা টান মারো দয়ালের নামে। অন্তু 2-1 আশেপাশে তাকালো বোকার মতো। কেউ আশার নেই বোধহয় তাকে বাঁচাতে। এর অবশ্য কারণ আছে। মানুষের দৃষ্টিকোণ থেকে সে কোনো বিপদে পড়েনি, কিন্তু তারা এসে অন্তুর পক্ষে এবং সামনের জনগণের বিপক্ষে কথা বললে যেটা হবে সেটা বিপদ। হিজাবের আড়ালে অন্তুর শরীরটা 2-1 ঝাঁকুনি খেল, তবুও পরিষ্কার গলায় বলল, তবু কেন? পেছন থেকে কবির ক্যাটক্যাট করে বলে উঠল, কারণ আমরা সিনিয়র। এরপর আর কোনো ফজিলতের খোঁজ করলে তুমি নিখোঁজ হয়ে যাবা। ঠিক বলিনি ভাই? পেছনের ছেলেরা হাসল। সে বলল, আলবত, সহি কথা কইছিস। সকলে দেখছে ওদের। অন্তু মাথা নাড়ল। সাংঘাতিক ব্যাপার দেখছি। তবে সিনিয়রদের মতো আচরণ আপনাদের একজনেরও নয়। সে ভ্রু নাচিয়ে বাহবা দিতে এগিয়ে অন্তুর মুখের ওপর ঝুঁকে এলো আর বলল, তুমি তা জানাবা ডিয়ার? অন্তু ঘৃণায় মুখটা পিছিয়ে নেয়। ভোগ ভোগ করে গন্ধ আসছে তার মুখ থেকে। অন্তু নিজ গরিমায় বলে ওঠে মারি শক্ত করে, জানাতেই পারি শিক্ষার বয়স হয় না, বলা হয় দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অর্জন করো। কবির কিন্তু সহৃদয় ব্যক্তি। সে সাবধান করল, হুঁশিয়ারি করছ, সিনিয়রদের সামনে মুখ চালাচ্ছ, মারা পড়বে মেয়ে। কবে ভর্তি হয়েছ? কে বড় কে ছোট বিষয়টা বুঝে উঠতে পারোনি মনে হচ্ছে। কবিরের খুব হাসি পাচ্ছে ছোট মেয়েটার দুঃসাহসের ওপর। বড় ইচ্ছে করছে নিকাবটা টেনে ছিঁড়ে ফেলতে। ফেলাও তো উচিত, মেয়েটা বেয়াদব। অন্তু হাসল। কুকুর ছোট হোক কিংবা বড়,
তাকে কুকুর বলার সৎসাহসটুকু থাকা অবশ্যই ভালো গুণ। কি বললেন সিনিয়র মশাই? কথাটা অন্তু ঘাড় বাঁকা করে তাকিয়ে থাকা সেই সিগারেটওয়ালা লোকটার দিকে তাকিয়ে বলল। সে ভ্রু কিঞ্চিত জড়ায়, যা খুব সূক্ষ্ম। তার খুব আনন্দ লাগছে। নতুন ধরনের অভিজ্ঞতা এটা। তাদের সামনে কেউ কথা তো বলেই না। মেয়েটা নিশ্চিত তাকে চেনে না। অন্তু আবার বলল, একটা মেয়ে হেঁটে যাচ্ছে, তাকে ডেকে সিগারেট টানতে বলা, পানির বোতল ভরানো, জুতা পরিষ্কার করানো, আজেবাজে কথা চিরকুটে লিখে তা অন্যকে দেওয়ানো, হ্যারাস করা, হুমকি দেওয়া, হলে ডেকে নেওয়া, এসব আপনাদের কাছে সিনিয়রের সংজ্ঞা? অথচ আমি যে বই থেকে সিনিয়রের সংজ্ঞা পড়েছিলাম সেখানে লেখা ছিল সিনিয়র হলো শিক্ষক। সে জুনিয়রকে আদব শেখাবে, শিষ্টাচার বোঝাবে, একটা ভুল করলে ধমক দিয়ে ভুলটা শুধরে দেবে, কোনো প্রয়োজনে সাহায্য করবে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই লেখা ছিল। সেই বই আপনাদের হাতে পড়েনি, দুঃখজনক। মূলত আপনারা রাজনৈতিক পাওয়ার শো করতে এসেছেন। ভুল বলিনি আমি নিশ্চয়ই? সিগারেটটা মাটিতে ফেলে পা দিয়ে চেপে পিষে ক্লাসের দিকে চলে গেল অন্তু। ছেলেগুলো ধরতে যায় অন্তুকে। সে বাদ সাধল, বয়েজ কুল কুল, মালটা তো একদম আলাদা রে, সবার চাইতে আলাদা। তার সাথে খেলাটাও হবে একদম আলাদা। শালার রাজনীতিতে আসার পর কত ভদ্রলোক হয়ে গেছি আমি, ভাবা যায়? আমাকে চেনেনি মনে হয়, পাত্তাই দিল না। ছি! আস্তে করে মুখটা তুলে আকাশের দিকে তাকালো। কুকুর বলেই খালাস হয়ে গেল মেয়ে। পেটে যে কুকুরের ভীষণ খিদে, সেটা খেয়ালই করলো না। নট ফেয়ার, দিস ইজ নট ফেয়ার। হুট করে আবার আসমান থেকে চোখ নামিয়ে ঘাড় নাড়ল দুদিকে। ছ্যাঃ, উফ কি তেজ! আমি ডিস্টার্ব রে। সিগারেটটা সে তুলল, সেটা কবির দেখিয়ে বলল, রেখে দে এটা যত্ন করে। পাখি শিকার করার পর একবার করে এটা দেখব। আর তাকে কথা শেষ করতে না দিয়েই সে বলে উঠল, তাই বলে আমার সাথে এইভাবে? এই, ও আমাকে চেনে? চেনে না রে আমাকে। সামনের দাঁতক পাটি মৃদু ঘষল, ঘাড়ে হাত বুলিয়ে আর চোখে সামনে তাকিয়ে দেখল। আবার আকাশের পানে তাকালো আর বলল, সামনে ইলেকশন, নিজেকে বাঁচিয়ে চলছি। তাতে দেখতেছি মেলা লোকই রঙ্গতামাশা দেখায় চলে যাচ্ছে। এটা কি ঠিক হচ্ছে বল? ইলেকশন তো শেষ হবে, তাই না? এরপর কি হবে তা ভাবছে না কেন এরা? উন্মাদের মতো হাসল সে। ভার্সিটি চত্বরে লোকজন এখন কম। ক্লাসের ফুল টাইম চলছে। লোক থাকলেও তার যায় আসার কথা না। যে পাশ কাটাচ্ছে সালাম ঠুকে যাচ্ছে তাকে। সে আবার তাকালো অন্তুর দিকে। অন্তু ততক্ষণে ঢুকে পড়েছে সমাজবিজ্ঞান বিভাগের বিল্ডিংয়ে। পরদিন ক্লাস শেষে ভীষণ ক্লান্ত অন্তু। ডিপার্টমেন্টের প্রফেসর ডেকেছেন। ডাকার কারণ স্পষ্ট নয়। অন্তুকে পিয়ন থামালো দরজার সামনে। দাঁড়ান আপনি, স্যার ব্যস্ত আছে, মিটিং চলতেছে ভেতরে। ভেতর থেকে প্রফেসর ইউসুফ সিরাজির কণ্ঠ শোনা গেল, ভেতরে আসতে দাও ওকে। অন্তুর একটু সন্দেহ হলো, কোনো গুরুতর বিষয় নয় তো? ভেতরে প্রবেশ করে সালাম জানালো। ইউসুফ সিরাজি মাথা নেড়ে বলল, এসো। আরও কয়েকজন বড় বড় শিক্ষকও রয়েছে কক্ষে। টেবিলের সামনে ডান পাশে চেয়ারে বসে আছে এক লম্বা মতো পুরুষ, পরনে পাঞ্জাবি, মুখে চাপদাড়ি, এলাকায় এক নামে বড় ভাই, যার মুখভঙ্গি একদম স্বাভাবিক। নিচের দিকে তাকিয়ে আছে শীতল দৃষ্টি মেলে। একে অন্তু চেনে, ভার্সিটির ছাত্র সংসদের মেজর মেম্বার হামজা পাটোয়ারি। ইউসুফ সিরাজি জিজ্ঞেস করলেন, গতকাল কি হয়েছিল? অন্তু ইতস্তত না করে বলল, আমাকে র্যাগ দেওয়া হয়েছিল স্যার। সে তো আর নতুন কিছু নয়, তুমি কি করেছ? কড়া শোনালো প্রফেসরের কণ্ঠস্বর। অন্তু দমল না, বলল, আমাকে সিগারেটে টান। অন্তুর কথা শেষ না করতে দিয়েই তিনি আবার বলে উঠলেন, তুমি কি করেছো সেটা বলো। ব্যাপারটা যেন শুনতে আগ্রহী নয় স্যার। বিরক্ত হলেন তিনি। অন্তু স্যারের সম্মানে বিনয়ের সঙ্গে তবে দৃঢ় গলায় বলল, আমাকে ধূমপান করতে বলা হয়েছিল স্যার। আমি তাতে অভ্যস্ত নই, তাই সিগারেটটা নিয়ে ফেলে পা দিয়ে নষ্ট করে দিয়েছি। মুখভঙ্গি শক্ত হলো প্রফেসরের। চোখ পাকালেন তিনি। চাপা ধমকের স্বরে বললেন, এই শিখেছ? কার সঙ্গে এই আচরণ করেছ কোনো জ্ঞান আছে সেই বিষয়ে? অভদ্র মেয়ে, সিনিয়রদের সঙ্গে এই আচরণ শিখেছ এতদিনে? ভার্সিটিতে আসো বেয়াদবি শিখতে? আদবের বালাই নেই ভেতরে। তুমি জানো এতে তোমার অ্যাডমিশন ক্যান্সেল হতে পারে? নাম কি? অন্তু অবাক হলো। উল্টো তাকেই ব্লেম করা হচ্ছে। অবশ্য চমকানোর কিছু নেই। দুনিয়ার সংবিধানের নাম যেখানে অরাজকতা আর সুশাসনহীনতা, সেখানে এটা নেহাত স্বাভাবিক ব্যাপার। নাম বলল সে, মাহেজাবিন আরমিন অন্তু। বাবার নাম? একটু ভয় হলো অন্তুর। এসব আব্বুর কানে গেলে আব্বু সম্মানী মানুষ, তামাশা নিতে পারবে না। জবাব দিল, আমজাদ আলী প্রামাণিক। স্কুল মাস্টার আমজাদ নাকি? জি। এখনো মাস্টারি করে? জি না, রিটায়ার্ড করেছেন বছর খানেক মতো। ইউসুফ সিরাজি হামজাকে জিজ্ঞেস করলেন, হামজা তুমি কিছু বলবে? হামজার মুখভঙ্গি দুর্বোধ্য। বোঝার চেষ্টা করল অন্তু, অথচ বিশেষ কোনো অভিব্যক্তি নেই মুখে। অন্তুর দিকে তাকালেও না একবার চোখ তুলে।
একবার মৃদু ঘাড় নেড়ে দাম্ভিকতার সাথে ডান হাতের তর্জনী আঙুল তুলে ইশারা করলো অন্তুকে বের হয়ে যেতে। গম্ভীর প্রতিক্রিয়া তার, যেন নেহাত অনিচ্ছুক সে অন্তুর সাথে কোনো প্রকার কথা বলতে। কক্ষ থেকে বেরিয়ে অন্তু থমকালো। সে কি কোনো অনিশ্চিত ঝামেলায় জড়িয়ে যাচ্ছে? একটা অজানা বিষণ্ণতা টের পেল সে ভেতরে, যা যুক্তিহীন বলেও মনে হচ্ছে। আবার কিছু একটা খোঁচাচ্ছে ভেতরটায় খুব। হামজা পাটোয়ারি কেন বসেছিল ওখানে? আজ প্রথমবার অন্তু হামজাকে এত কাছ থেকে দেখল। আগে বিভিন্ন পোস্টার এবং প্রোগ্রামের ব্যানারে, নয়তো ভার্সিটির প্রোগ্রামে বক্তব্য দেওয়া বা নেতৃত্ব প্রদানের সময় দেখেছে। শহীদ মিনার চত্বর পেরিয়ে যাবার সময় মেয়েলি ডাক কানে এলো। মেয়েটা পরিচিত, নাম তানিয়া, ওর আরও 2 ইয়ার সিনিয়র। অন্তু এগিয়ে গিয়ে বলল, জি আপু। মেয়েটি বলল, গতদিন আবার কি হয়েছিল ভার্সিটিতে? অন্তু বসল সিঁড়ির ওপর আর বলল, গতদিন আবার কেন? এর আগেও কিছু ঘটেছিল নাকি ভার্সিটিতে? তানিয়া জিজ্ঞেস করল, কোন ইয়ারে জানো তুমি? 2nd ইয়ার আপু। ও আচ্ছা, ছুটিতে ছিলে তোমরা। ভার্সিটিতে হওয়ার কি কোনো কমতি আছে? একের পর এক হয়ই। তোমার কি হয়েছে গতদিন জয়ামিরের সঙ্গে? অন্তু কপাল জড়ালো। জয়ামির? প্রশ্নটা খুব অপছন্দ হলো তানিয়ার। বিরক্ত হলো। 2 বছর ভার্সিটিতে পড়ছ, এবার কি বলবে জয়ামিরকেও চেনো না? ভার্সিটির ছাত্রলীগের সম্পাদককে চেনো না তুমি? কাউন্সিলরের ছেলে হামজা পাটোয়ারিকে চেনো? জি চিনি। আর জয়কে? হামজার ফুফাতো ভাই জয়ামির। অন্তু বলল, ও আচ্ছা। একটু দ্বিধান্বিত দেখালো অন্তুকে। তানিয়া জয়ের হুলিয়ার বর্ণনা করতে শুরু করলো। 2 বছর আগে এখান থেকে অনার্স শেষ করেছে। শ্যামলা বর্ণের, লম্বা করে, থুতনির কাছে একটা তিল আছে, গলায় চেন, তাতে জি লেটার আছে, ডান হাতে ঘড়ি পরে আর বাম হাতে ব্রেসলেট। অন্তুর সেসব শুনতে ইচ্ছে করছিল না। বুঝলো যে তাকে সিগারেট টান দিতে বলেছিল সেই জয়। আর শুনতে চাইল না এই বিশদ বর্ণনা। দ্রুত মাথা নাড়ালো, জি এবার চিনেছি। তানিয়া বলল, কি করেছে ওরা তোমার সঙ্গে? তানিয়া এমনভাবে কথাটা বলল যেন বিশেষ গোপন রহস্যের ব্যাপার খোঁজ করছে। অন্তু বলল, বিশেষ কিছু নয়, র‍্যাগ দিয়েছিল। এবার তানিয়া আরও সতর্ক হয়ে উঠল। আরে লজ্জা পাচ্ছ কেন? আমি কাউকে কিছু বলবো না, এসব হতেই থাকে। বলো কি করেছে ওরা তোমার সঙ্গে? অন্তু অবাক হলো। আশ্চর্য, লজ্জা পাওয়ার প্রশ্ন কেন উঠছে? বললাম তো সাধারণ র‍্যাগ দিয়েছে। আর কি সব হয়ে থাকে? তাচ্ছিল্য করে হেসে উঠল তানিয়া সহ পাশের মেয়েগুলো। তানিয়া মুখ বিকৃত করে বলল, কেন? তুমি বোধহয় জানো না র্যাগিংয়ে মেয়েদের সাথে কি কি হতে পারে? অন্তু বলল, জি জানি, তবে আমার সঙ্গে তেমন কিছুই হয়নি। তানিয়া কেমন অবিশ্বাস্য দৃষ্টিতে তাকায়। তাই নাকি? যাক, তা যদি সত্যি হয় তো ভালো। কিন্তু তুমি কি করেছ? তোমাকে নিয়ে কানাঘুষো চলছে ভার্সিটিতে। তোমার সাহস বেশি হয়েছে নাকি? অন্তু অবাক হয়ে বলল, কানাঘুষা? কানাঘুষার মতো তো কিছু হয়নি। আর সাহসের কি আছে এতে? যা আমার পছন্দ নয় তাতে আমি সাপ মানা করে দিয়েছি। তানিয়া চোখ উল্টালো আর বলল, মেয়ে, তোমার তো মাথায় দোষ আছে মনে হচ্ছে। তুমি সিনিয়রদের সাথে বেয়াদবি করে এসে বলছো কানাঘুষোর কিছু হয়নি। হয় তুমি পাগল, নয়তো বোকা, অথবা দুঃসাহসী বলা যায়। কিন্তু এখানে দুঃসাহস টেকার না। তুমি সিনিয়রদের সাথে এমন অবাধ্যতা করলে কোন সাহসে? জয়কে তো দেখছি তাহলে তুমি চেনোই না। ভার্সিটিতে কি ঘাস কাটতে আসো? খবর বা রুলস কিছুরই জ্ঞান রাখো না নাকি? অন্তুর খুব বলতে ইচ্ছে করল, ঘাস কাটতে যদি নাও আসি তাও এইসব পঙ্গপালের খবর রাখতে নিশ্চয়ই আসি না। আসি পড়ালেখার জন্য, তা শেষ করেই ফিরে যাই। মনের ভেতরে কথাগুলো চেপে গেল। শঙ্কিত হয়ে উঠেছে ইতিমধ্যেই ভেতরটা। ভয়টুকু সে চাপল ভেতরে। মুখে বলল, কিসের খবরাখবর রাখার কথা বলছেন? মেয়েগুলো একে অপরের দিকে তাকালো। একটু তাচ্ছিল্য হাসি হাসল সকলেই। তানিয়া বলল, এর আগে বহু মেয়ে ভার্সিটি ছেড়েছে জয়ের কারণে। তোমরা তখন অ্যাডমিশন নাওনি। তখন জয় 2nd ইয়ারে ছিল বোধহয়। একটা মেয়ে হলের ছাদ থেকে পড়ে আত্মহত্যা করেছিল। ওরা কি করেছিল মেয়েটির সঙ্গে জানা নেই কারো। কিন্তু একটা কথা পরিষ্কার, জয় একটা অভিশাপ। আবার ভালো। অন্তু অবাক হয়ে বলল, আবার ভালো কেন? তানিয়া বলল, রাজনীতির চাল বোঝো না? সমাজসেবার কাজবাজ করে 2 ভাই মিলে। পুরো ছাত্র সংগঠনের বেশ ভালোই যোগান দেয় 2 জন। ত্রাণ, চিকিৎসা, স্বাস্থ্য, দুর্যোগ এইসবে বহুত অবদান আছে ওদের। এরিয়ার লোকের মনোযোগ কেড়েছে নিজের নেতৃত্বের জোরে, অথচ বখাটেপনা এখনো ছাড়তে পারেনি। তবে সেটার কোনো প্রমাণ থাকে না, বুঝলে? অন্তু একটা ছোট্ট শ্বাস ছেড়ে জিজ্ঞেস করল, আমাদের ছুটির মধ্যে কি হয়েছিল ভার্সিটিতে? তানিয়া চারদিকে ভালোভাবে তাকালো কয়েকবার। বেশ কিছুক্ষণ চুপ রইল। এরপর নিচু আওয়াজে বলল, শোনো, তুমি এখনো ছোট, এত বোকার মতো চলবে না। পরিস্থিতি বুঝে চলতে হয়, নয়তো মারা পড়বে। একটু থেমে বলল, হামজার বাপ কাউন্সিলর এলাকার, তা তো জানো। আর হামজার রাজনৈতিক নেতাকর্মী। আমাদের কমন রুমের আয়া সালমা খালাকে তো চেনো? জি চিনি।
ওনার বাড়ি হামজাদের ক্লাবের পাশে। ওনার ছোট ছেলেটার হঠাৎই কি থেকে যেন আঘাত পেয়ে কি হলো, পায়ে ক্যান্সার হলো। এরপর নাকি খালা বাড়ির জায়গা অর্ধেক দাম নিয়ে পাওয়ার দলিল করে এক হিন্দুর কাছে বন্ধক রেখেছিল, বলা চলে বিক্রি করেছিল। তবে শর্ত ছিল খালা যদি সময় মতো টাকা পরিশোধ করে তাহলে জায়গা ফেরত পাবে, যেহেতু বসত বাড়ি। কিন্তু চিকিৎসা করেও ছেলেটা আর বাঁচেনি। 1 বছরের সময় ছিল। খালা সেই সময় টাকা পরিশোধ করতে পারেনি। তার উপর প্রতি মাসে কর আর সুদের টাকা জমে পুরো জমির দাম উসুল হয়ে গিয়েছিল ওই লোকের পর জায়গাটা খালাকে না জানিয়েই অন্য কারো কাছে বেচে দিয়েছিল। তারা এসে তাগাদা দিতে থাকলো বাড়ি খালি করার। খালা সময় চেয়ে নিয়েছিল, কিন্তু পরে বিচার সালিশ বোর্ডের কাছে চলে গেল। মানে মেয়র, কাউন্সিলর, এলাকার মাতব্বর, সমাজসেবকরা সবাই ছিল। সবশেষে নাকি বিশাল ঝামেলা হয়েছিল। পরে হামজা আর জয় মিলে সালমা খালাকে সময় দিয়েছিল আরো কিছুদিন। তখন খালার বড় ছেলের বউ বাপের বাড়ির জায়গা বিক্রি করে এনে টাকা দিয়েছিলেন কাউন্সিলর হুমায়ুন পাটোয়ারির কাছে। পরে আর খালা টাকা নিয়ে আসেননি। এরপর বেশ কয়েকবার হামজার ভাই বাড়ি খালি করতে বলেছিল খালাকে, তারা যায়নি। তাদের যাওয়ার জায়গা নেই। কয়েকদিন হলো খালার মেয়ে আখিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। লোকে বলছে এদের মধ্যে কেউ হয়তো আখিকে তুলে নিয়ে গেছে। জানা নেই মেয়েটার সঙ্গে কি হয়েছে, কি হালে আছে। ভার্সিটির ক্যাম্পাস থেকে বেরিয়ে বুকের ভেতর ঢিপ ঢিপ আন্দোলন চলছে। আওয়াজটা খুব কানে বাজছে। নিকাপের নিচে মুখটা ঘেমে উঠেছে। পানি পিপাসা বোধ করলো অন্তু। সে কি কোনো ভয়ানক পরিণতির আভাস পেল আজ? আখি দেখেনি কখনো মেয়েটাকে, তবুও হৃদয় যন্ত্রটা লাফাচ্ছে। আচ্ছা, আখি কোথায়? পাওয়া যাচ্ছে না কেন ওকে? এরপর 2 দিন আর ভার্সিটিতে যায়নি অন্তু। তার সাহসে জুটছে না। সেদিন জয়ের সম্মুখে দাঁড়িয়ে ভয় হয়নি, অথচ আজ 2 দিন বুকে ভারী আশঙ্কা চেপে আছে। আখি মেয়েটাকে সে দেখেনি কখনো, নাম ছাড়া কিছু জানেও না। তবুও আজ 2 দিন ধরে ঘরে বন্দী হয়ে ওই অপরিচিত মেয়েটার জন্যই পরাণ দাপাচ্ছে। নিজের পরিণতি সম্বন্ধে মাথা চেপে বসে অকল্পিত এক ভয়। বাড়ির দরজায় ধাক্কা পড়ল। অলস ভঙ্গিতে উঠে গিয়ে দরজা খুলল সে। মার্জিয়া ভেতরে ঢুকে হাতের ব্যাগটা ধপ করে মেঝেতে রাখল। অন্তু বলল, কি হয়েছে ভাবি? ভাই আনতে যায়নি? মার্জিয়া জবাব দিল না। অন্তু আবার বলল, আপনি বোরখা খুলে আসুন, আমি খাবার আনছি, একসাথে খাই। মার্জিয়া খ্যাক খ্যাক করে উঠল। এই নাটক করবে না তো অন্তু, সহ্য হচ্ছে না গায়ে। অন্তু স্বাভাবিকভাবেই বলল, ঠিক আছে, গায়ে একটু ঠান্ডা পানি ঢেলে আসুন, ভালো লাগবে। ছ্যাদ করে উঠল মার্জিয়া। তোমার মতো ডাইনের মুখে এর চেয়ে ভালো পরামর্শ শোনার আশা রাখি বা কই আমি? কথাই বলো গা জ্বালানো সব। অন্তু বলল, কি হয়েছে? ক্ষেপে আছেন কেন? কার রাগ আমার উপর দেখাচ্ছেন? মার্জিয়া বলল, তোমার মতো ননদ থাকতে রাগ আর কার উপর হবে? অন্তুর কণ্ঠস্বর দৃঢ় হয়ে উঠল। মুখ সংযত করুন আপনার। আপনি জানেন বেশিক্ষণ আমি আপনার অহেতুক কথাবার্তা নিতে পারবো না। কি করবা তুমি? আমার বোনের সংসার যেভাবে খাইতে লাগছো তোমরা, আমারও তাড়াবে এখান থেকে? অন্তু কপাল জড়িয়ে তাকালো ভাবির দিকে। তেমন কোনো কথা ওঠেনি, সেটা জানেন আপনিও। আপনি সাধারণ বিষয়কে নিজের ভেতরে জটিলতা দিয়ে অন্য পর্যায়ে নিয়ে যাচ্ছেন। রাবেয়া জোহরের নামাজ পড়তে বসেছিল। দ্রুত সালাম ফিরিয়ে উঠে এলেন। কি হয়েছে মার্জিয়া? কেমন কথা এসব? মুখ ঝামটি মারল মার্জিয়া। শখ আমার খুব যে, তাই। অন্তু বলল, ভনিতা না করে বলুন আমি কি করেছি। আপনার শখ পরেও মেটাতে পারবেন। মুখ বিকৃত করল মার্জিয়া। জানো না তুমি, না আমার বোনের সংসার তোমাদের জন্য যদি ভেঙে যায় তখন দেখবা আমি তোমারেও এই বাড়িতে শান্তিতে থাকতে দেব না। কেমন হিড়হিড় করে টেনে বের করে দিয়ে আসি। রাবেয়া গর্জে উঠলেন। এবার মৃদু স্বরে বললেন, আমার মেয়েকে বের করার বা রাখবার তুমি কে? আমার মেয়ের বাপ মা মরে যায়নি এখনো যে তুমি আমার মেয়েকে বাড়ি থেকে বের করবা? এখনো বেঁচে আছে আমার মেয়ের বাপ। কি হয়েছে তা বলবা না? তা তো জানাই নাই তোমার। এত রহস্য করো কেন? হ্যাঁ? মার্জিয়া চিটপিট করে বলল, বলতে পারলে তো হতোই। বলতে পারি না তো আম্মা, আর না সইতে পারি। আমার বোনের ঘর ভাঙলে আপনার মেয়েকে দেখি এই বাড়িতে কে রাখে? অন্তিক বাড়িতে ঢুকলো। কি ব্যাপার? কিসের চেঁচামেচি চলতেছে? রাবেয়া বেগম গর্জে উঠে মৃদু স্বরে বললেন, মার্জিয়া কি কয় কিছুই বুঝি না। এমন অশান্তি কয়দিন দেখা যায় কত? কি হয়? কিসের কথা কয়? কিছুর কথাই বুঝি না। তোর বাপের কানে গেলে ভালো হয়তো বিষয়টা। মার্জিয়া স্বামীর দিকে তাকালো। অন্তিক চোখ ফিরিয়ে চুপচাপ রুমে চলে যায়। বোন, স্ত্রী, মা কাউকেই একটা শব্দও বলল না। অন্তু ঘৃণিত চোখে চেয়ে রইল বড় ভাইয়ের চলে যাওয়ার দিকে। একরাশ ভাঙাচোরা যন্ত্রণা আর ঘেন্না বোধহয় জড়িয়ে এলো বুকটায়। তরতরে যুবক অন্তিকের এক অপুরুষ হয়ে ওঠার গল্প অস্পষ্ট তার কাছে। এভাবেই কতগুলো বছর কাটছে এই বাড়িতে। অন্তিক শুধু একটা দেহ মাত্র, যে গোটাটাই মানসিক অস্তিত্ব এবং বিবেকবোধ মুক্ত। সে বহুদিন ভাইয়ের সাথে প্রয়োজনীয় ছাড়া অপ্রয়োজনীয় কথা বলে না, হাসে না, একসাথে খায় না। এক অপরিকল্পিত অনীহা এবং বিতৃষ্ণা জেগেছে সবকিছু বুঝেও নির্বাক থাকা অন্তিকের ওপর। মার্জিয়া অকারণেই চিৎকার চেঁচামেচি করে। কেন করে, কি সব বলে, কিছুই বোধগম্য হয় না। আর না অন্তিক কিছু বলে। শিক্ষিত তরতরে যুবক অন্তিক,
যার পড়ালেখা, সামাজিক সক্রিয়তা, মেধা, কথাবার্তা, হাসি একসময় সমাজে আলোচিত বিষয় ছিল। আমজাদ মাস্টারের যোগ্য ছেলে হওয়া থেকে অযোগ্য, বিবেকহীন, মূর্খ কাপুরুষের জন্মটা কবে যেন? গোটাটাই রহস্য। ঠিক তেমনই মার্জিয়ার আচরণও। সকাল থেকে কিছু খায়নি। একটু আগে যে অল্প খিদে পেয়েছিল তাও এখন আর অনুভব হচ্ছে না অন্তুর। আস্তে করে নিজের ঘরে চলে গেল। পেছনে রাবেয়া বেগমের ফুপানো আওয়াজ পেল। ফিরে তাকালো না। অবলা মা তার। আব্বু বাসায় নেই, পঞ্চগড় গেছেন। আজ ফেরার কথা ছিল, হয়তো ফিরবেন না। অন্তু পড়ার টেবিলে বসল, অথচ মাথায় আব্বু আর অন্তিকের চিন্তা ঘুরছিল। বই বন্ধ করে টেবিলে মাথা এলিয়ে দিল। অস্থির লাগছে ভেতরটায়। লোকে বলে অন্তিক ছেলে হলেও অন্তুর চেয়ে সুন্দর। ভীষণ মেধাবী ছিল কলেজ জীবনে। আমজাদ সাহেবের সাথে বাবা ছেলের সম্পর্ক ছিল চমৎকার সুন্দর। রাবেয়া বেগম বরাবরই সরলা ও স্বল্প শিক্ষিতা এক বাঙালি সংসারী নারী। উনার বিপরীতেই আমজাদ সাহেবের গুণগুলোতে দুটো সন্তানই গড়ে উঠেছিল। অন্তু তখনও ছোট। যখন অন্তিক কৈশোর পেরিয়ে যুবক হচ্ছিল, খুনসুটি, মারামারি, ঝামেলা শেষে আবারও বেহায়ার মতো গিয়ে অন্তুর ঝুঁটি টানার মতো দুষ্টুমির জন্য আমজাদ সাহেবের কাছে কম শাস্তি পেতে হয়নি তাকে। ভীষণ ডানপিটে আর চঞ্চল, আর সবচেয়ে বেশি জেদি ছিল অন্তিক। তার প্রবল আত্মসম্মান বোধের জন্য মাঝে মধ্যেই এখানে ওখানে ঝামেলা বাঁধিয়ে এসে মার খেত আব্বুর হাতে। কলেজ শেষ করে ভার্সিটিতে ভর্তি হওয়ার পালা এলে অন্তিকের সুযোগ হলো কুষ্টিয়ার ইসলামিক বিশ্ববিদ্যালয়ে পড়ার। বাড়ি ছাড়তে হলো শিক্ষার সুবাদে। এরপর যা অঘটন ঘটে গেল। মার্জিয়া কুষ্টিয়ার মেয়ে, তাকে ভাগিয়ে নিয়ে চলে এসেছিল অন্তিক। সে তখন 3rd ইয়ারের ছাত্র, বেকার শিক্ষার্থী। সেই নিয়ে মাস্টারমশাই আমজাদ সাহেবের নামও খারাপ হয়েছিল। আমজাদ সাহেব হাই স্কুলের এক সামান্য শিক্ষক। ওনার আদর্শের চূড়াকে মাটিতে মিশিয়ে যে কাজটা করেছিল অন্তিক, তাতে সবচেয়ে ক্ষতি নিজেরই হয়েছিল এবং সবচেয়ে বড় কষ্টটা আব্বুকে দিয়েছিল। অথচ এটা বুঝে অনুতপ্ত বা ব্যথিত হওয়ার বদলে সে বিগড়ে গেল। 2টো থাপ্পড় মেরেছিল আমজাদ সাহেব ছেলের গালে, কয়েকটা কথা বলেছিল। তার মধ্যেই অন্তিকের আত্মসম্মানে লাগা কথাটা ছিল, বউ তো নিয়ে এসেছিস, খাওয়ানোর মুরত আছে। আর বিশেষ কিছু বলেনি। এরপর থেকেই অন্তিক বদলেছে। মার্জিয়া নিজেকে প্রকাশ করেছে। শিক্ষিত মেয়ে হওয়া সত্ত্বেও আচরণ খুবই উগ্রতার। অন্তু বলেছিল, ভাইয়া তুই যে আত্মসম্মানের বড়াই এখনো করছিস, তা কিন্তু খুইয়েই তোর মতো মেধাবী এক ছাত্র প্রেমের মতো ছোট কাজ করেছে। আর তা করেছিস ভালো। এই ভরা ক্যারিয়ারকে গাঙে ভাসিয়ে বাপ মায়ের মন ভেঙে বউ ঘরে আনাটা কোন আত্মসম্মান বোধের জ্ঞানের পরিচয় ছিল? ব্যাস। আর না প্রাণের আব্বু, না অন্তু, কারোর সঙ্গে কোনো কথা নেই। কি করেছে, কি হচ্ছে, সবটাতেই নির্লিপ্ত, নিঃশব্দ। অথচ মার্জিয়ার উগ্রতা ও খিটখিটে মেজাজ দিন দিন লাই পাচ্ছে। অন্তুদের এলাকায় একবার ব্র্যাক ব্রাঞ্চ পরিচালিত গণশিক্ষার কার্যক্রম এসেছিল। সেখানে বয়স্কদের শিক্ষা দেওয়া হয়। সে তখন HSC পরীক্ষা দিয়ে দিনাজপুরে টুকটাক কোচিং করছে। শখের বিষয় বড় নিরক্ষর মানুষদের শিক্ষা দেওয়া। সেও শিক্ষিকা হিসেবে যোগদান করেছিল সেখানেই পরিচয় হয়েছিল তাসিনের সাথে ওর। তাসিন ওর প্রেমে পড়ল। বাড়ির লোকগুলোর সাথে, বিশেষ করে রাবেয়ার সাথে খুব সখ্যতা গড়ে উঠেছিল তার। রাবেয়া মানুষটা যুবকদের সাথে খুব ভালোভাবে মিশে যায়। ভোলা ভালা সরল নারী যাকে বলে। এক পর্যায়ে তাসিন যখন প্রস্তাব দিল বিয়ের, সাপ মানা করেছিল অন্তু। সে বিয়ে করবে না। এমনকি সে কখনো তাসিনকে প্রেমিকের নজরে দেখেনি। তাসিন নিজে থেকেই উতলা হয়ে পড়েছিল। এরপর কিছুদিন কেটে গেল। তাসিন হাল ছাড়ল। মার্জিয়া নিজের বোন বিথির সাথে তাসিনের বিয়ে দিল। অথচ এখন কেন? তাদের সংসারের অশান্তি, তা জানার কথা নয় অন্তুর। তাসিনের সাথে কোনো কালেই তার বিশেষ যোগাযোগ ছিল না। অন্তুর ধারণা বিথির সংসারে কোনো ঝামেলা চলছে, আর এটাকে কেন্দ্র করেই মার্জিয়া ভাবছে পুরনো এই ব্যাপারটার জের ধরে তাসিন বিথিকে অত্যাচার করছে। ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে গেটের কাছে যেতেই আব্বুর সাথে দেখা হলো। সারা রাতের যাত্রার সকালে বাড়ি ফিরেছে আমজাদ সাহেব। অন্তুর চোখ মুখ খেলনা পাওয়া বাচ্চার মতো উচ্ছ্বাসিত হলো। এই সময় ফিরলে যে? কাজ শেষ হয়ে গেল, তাই ফিরে এলাম। অন্তু, খেয়ে বের হচ্ছিস না না খেয়ে? অন্তু চোরের মতো মাথা নোয়ায়। আমজাদ সাহেব ধমকে ওঠার আগেই অন্তু বলল, আব্বু, তোমার গ্রামের জমি বিক্রি করার এমন কি বিশেষ দরকার পড়ল? বলনি কিন্তু এখনো আমায়। গম্ভীর মুখে আমজাদ সাহেব বলল, সব কথাই তোমার শুনতে হবে কেন? পড়ালেখায় মনোযোগ নষ্ট হবে এসব সাংসারিক বিষয় মাথায় আনলে। মন দিয়ে পড়ো, যাও এখন। অন্তু সন্তুষ্ট চিত্তে তাকায় আব্বুর দিকে। তিনি বললেন, ভাড়া আছে কাছে? অন্তু মাথা নাড়ালো, আছে। আমজাদ সাহেব শার্টের বুক পকেট থেকে 50 টাকা বের করে অন্তুর হাতে দিলেন আর বললেন, সাবধানে যাবি, ক্লাস শেষে দেরি করবি না, তাড়াতাড়ি ফিরে আসবি। অন্তু একটু সপ্রভিত হলো। এই কথা বলছো কেন আব্বু? ক্লাস শেষে কোথাও কাজ আছে কোনো? না, নেই। তাহলে আর দেরি করার কি আছে? এমনিতেও ভার্সিটি চত্বর আজকাল ভালো চলছে না। রিক্সা থেকে নেমে ভাড়া মিটিয়ে অন্তু এগিয়ে গেল গেটের দিকে। অন্যরকম লাগছে কিছু একটা। জটলা পাকানো লোকজন ক্যাম্পাসে, এক স্থানে চেয়ার ও বেঞ্চি পাতা। জয় বসে আছে পায়ের ওপর পা তুলে। পাশেই হামজা,
দুজনের পরনেই সাদা পাঞ্জাবি, বসে বসে ঠ্যাং দোলাচ্ছে দুজন। নভেম্বরের মাঝ সময়টা, শাল জড়ানো গায়ে, দুজনকে ঘিরে দাঁড়িয়ে আছে ছাত্র সংগঠনের ছেলেরা। মহান দুই ব্যক্তির পাশে দাঁড়ানোর সুযোগ পেয়ে ব্যাপক ধন্য তারা। হামজা স্বভাব সুলভ গম্ভীর মুখে বসে আছে। জয় এদিক ওদিক তাকাচ্ছে, স্থির থাকার স্বভাব নেই তার। শঙ্কিত বুক নিয়ে ঠেলে ঠুলে একটু ভেতরে ঢুকল অন্তু। জীর্ণ একটা ময়লা কাপড়ে ঢাকা কোনো এক মেয়ের শোয়ানো দেহ মাঠের ঘাসের ওপর পড়ে আছে। সেই মুহূর্তে কারো ধাক্কায় একটু পিছিয়ে এলো অন্তু। মেয়েটা কি আখি? বুকের রক্ত ছলকে উঠল অন্তুর। সালমা খালার মেয়েটা এত সুন্দর, অভিশাপে ঝরে পড়া চাঁদের টুকরো বুঝি। ঘন চোখের পাপড়ি, যেন এখনই ঝাপটা বেশে। সেই সুন্দর মুখখানা বিবর্ণ, খামচির দাগে ভর্তি, ঠোঁটের কোণে রক্ত জমাট বেঁধে শক্ত হয়ে গেছে। কালশিটে রং ধারণ করেছে, গাছি গাছি চুল ছিঁড়ে উঠিয়ে ফেলা হয়েছে। বাকি দেহটা এক টুকরো কাপড়ে ঢাকা। সেই কাপড়টুকুর নিচে এতগুলো মানুষের ভিড়ে কোনো এক মেয়ের নগ্ন দেহ পড়ে আছে। অন্তুর মনে হলো সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে, যার ফলে শরীরটা ভার ছেড়ে দিতে চাইছে। তখনই কেউ ধমকে উঠল অন্তুকে, পেছনে সরে দাঁড়ান, এত কাছে এসে দাঁড়াবেন না, সরুন, পিছিয়ে যান। স্পষ্ট বিন্যস্ত ভাষা, ভরাট আদেশমূলক কণ্ঠস্বর। কালচে খয়েরি ইনশার্টে একটা ফর্সা মতো পুরুষ। অন্তুকে উপেক্ষা করে হাতা গোটাতে গোটাতে গিয়ে লাশের মাথার কাছে বসল। ইন্সপেক্টর রশিদ ডাকল তাকে। মুস্তাকিন, আপনার ফোন বাজছে। মুস্তাকিন ভিকটিমের দেহ থেকে চোখ না তুলেই বলল, পরে অ্যাটেন্ড করছি, রেখে দিন। অন্তু ভিড় ঠেলে বেরিয়ে এলো। আব্বু রোজ পত্রিকা পড়ে রেখে দেয়, সেখানে এমন ঘটনাগুলো চোখে পড়ে। আজ সেই পত্রিকা ভেদ করে প্রথমবার কোনো খুবলে খাওয়া মেয়ের মরদেহ সম্মুখে এসে পড়েছে। এগুলো আসলেই হয়? অন্তু কাঁদে না, আমজাদ সাহেব তাদের কাঁদতে শেখায়নি, কিন্তু আজ সেসব শিক্ষা কাজে লাগলো না। অন্তুর নিকাবের নিচ দিয়ে ঝরঝর করে অশ্রু গড়াচ্ছে। আর একটু দূরে এসে নিকাবের মুখটা খুলে ফেলল। ব্যাগের সাইড থেকে পানির বোতল বের করে পানির ছিটা দিল চোখ মুখে। টিস্যু দিয়ে মুখটা মুছে দুটো নিঃশ্বাস নিল জোরে জোরে। ধমকালো নিজেকে, আশ্চর্য, এত ভঙ্গুর হয়ে পড়েছ কেন তুমি অন্তু? তুমি তো এমন নও। কোথায় থেকে যেন সালমা খালা বুক চাপড়ে আহাজারি করতে করতে ছুটে এসে ধপ করে বসে পড়ল মেয়ের লাশের পাশের মাটিতে। অন্তুর চোখ বোধহয় আবার ভরে উঠেছে। নিজের উপর রেগে উঠল অন্তু। কি মুসিবত, এভাবে ভেঙে পড়লে জীবনকে মোকাবেলা করবে কি করে? কিসের মোকাবেলা? ওই তো একটা মেয়ের ছিন্ন ভিন্ন লাশ পড়ে আছে মাঠের ওপর। অন্তুও তো মেয়ে। জঙ্গলের জানোয়াররা কবে যে মানুষের মতো রূপ ধারণ করে মানুষের সমাজে বাস করতে লেগে পড়েছে, তাদের মোকাবেলা করতে ভঙ্গুর হলে চলবে কেন? সালমা খালাকে সামলাতে যেই নারীটি ছুটে এলো, অন্তুর চোখ আটকে রইল তার ওপর। পরনে বিবর্ণ শাড়ি, মুখটাও মলিন, অথচ সেই মুখের সৌন্দর্য অসামান্য। এদের চেহারার আভিজাত্য মিলছে না পরিস্থিতির সঙ্গে। কে করেছে এসব? জয়? হামজা? তাদের কথাই প্রথমে মাথায় এলো অন্তুর, কিন্তু তা উচিত নয়। অন্তু টের পেল এমনটা হবার কারণ আছে। সে আজ কয়দিন যাবৎ ওই দুটো নামে আতঙ্কিত বলেই এমন হয়েছে। শাড়ি পরা নারীটি চাঁদনি, আখির ভাবি। মুস্তাকিন তাকে বলল, আপনারা ওনাকে ভিকটিমের কাছ থেকে দূরে নিয়ে যান, আমাদের কাজ করতে দিন। এই স্পটে আপনারা না ঢুকলে সুবিধা হয়। চাঁদনির চোখে কেমন অদ্ভুত রহস্য, যে রহস্যটাও এক প্রকার রহস্য যেন। সে কাঁদছে না, একটুও না, অথচ অপলক চেয়ে আছে নিথর চোখে আখির মুখের দিকে। সেই চোখের ভাষা অবর্ণনীয়। অন্তুর মনে হলো মুস্তাকিন লোকটা কসাই টাইপের। এমনিতেও সরকারি কর্মকর্তারা তাই হয়। মুস্তাকিন একটু আখির ভাই সোহেলকে ডাকল। সোহেল এক দৃষ্টে বোনের লাশের দিকে চেয়ে আছে, তার চোখে পানি নেই, সেও শুধু তাকিয়ে আছে। মুস্তাকিনের ডাকে এগিয়ে গেল। মুস্তাকিন কোনো রকম শিরোনাম ছাড়াই প্রশ্ন করল, কবে ফিরেছেন দেশে? সোহেল আনমনে ছিল, একটু ঝাড়া মারল সে নিজেকে। হ্যাঁ, এই তো 4 দিন হলো। কোন দেশে থাকতেন? দুবাই। কি কাজ করতেন সেখানে? রাজমিস্ত্রি আর শাটারিংয়ের কাজ করতাম। আখিকে লাস্ট কবে দেখা গিয়েছিল বাড়িতে? খানিকক্ষণ চুপচাপ মাটির দিকে তাকিয়ে থেকে বলল, চাঁদনি বলে সপ্তাহখানেক আগে। নিজেদের সামলান এবং আমাদের সাহায্য করুন তদন্তের কাজে। এভাবে কান্নাকাটি করে কোনো রকম বিচার পাবেন বলে মনে হয়? শক্ত করুন নিজেদের। এক প্রকার ভয় খেয়ে গেল সোহেলের চেহারা। না স্যার, কোনো বিচার লাগবে না তো। আমরা কোনো বিচার চাই না, আপনি খালি আমার বোনের লাশটা দেন, বাড়ি নিয়ে যাই। কারোর বিরুদ্ধে অভিযোগ নাই আমাদের। মুস্তাকিন ঠোঁটে ঠোঁট গুজে নিচে তাকালো। কেউ হুমকি দিয়েছে আপনাদের? সোহেল মাথা নাড়ল। না না, হুমকি দিবে কে? তাদের কথোপকথন ছাত্রছাত্রীরা শুনছিল। মুস্তাকিন দূর থেকে জয় ও হামজার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, কাউকে সন্দেহ করছেন? সোহেল আবারও মাথা নাড়ালো দ্রুত। না। কণ্ঠস্বরে প্রাণ নেই, নিষ্প্রভ গলার স্বর। মুস্তাকিন বাম হাত পকেটে গুজে বলল, এসে থেকেই শুনছি। সকলের ধারণা কাজটা পাটোয়ারি পরিবারের 2 ছেলে করেছে। আপনাদের কি ধারণা? সোহেল দ্রুত জবাব দিল, না না স্যার, ওনারা কেন করবে এসব? ওনারা তো সব ঠিক করে দিতেই চাইছিলেন।
আমরাই উঠে নাই বাড়ি থেকে, এখন চলে যাব, ঝামেলা মিটে যাবে। অগোছালো অযাচিত কথা সোহেলের। বোনের মরদেহ পড়ে আছে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে, তারা বাড়ি খালি করার স্বীকারোক্তি দিচ্ছে। চরম ঘাবলা বিষয়টা, আবার সহজও বলা চলে। খুব বেশি ভয় পেয়েছে হয়তো, অথবা কিছু লুকানোর চেষ্টা, গা বাঁচানোর চেষ্টা। মেয়েটা গণধর্ষণের শিকার, এবং ধর্ষণটা অপ্রকৃতস্থ কারো দ্বারাই সংঘটিত হয়েছে। আখির দেহ তাই বলছে। মুস্তাকিন গিয়ে হাঁটু ভাঁজ করে উবু হয়ে বসল চাঁদনির পাশে। জিজ্ঞেস করল, আখি কবে থেকে নিখোঁজ ছিল? চাঁদনি ঘরমাত্ম মুখটা মুছল মলিন শাড়ির আঁচল দিয়ে, আর বলল, সপ্তাহখানিক আগে দুপুরে স্কুল থেকে বাড়ি এসেছে। টেস্ট পরীক্ষা চলতেছিল এসএসসির, বিকেলে বাইরে গেল কোচিংয়ে যাওয়ার জন্য। এই তো ফিরে আসছে স্যার। অন্তর কলিজায় মনে হলো সজোরে এসে একটা তীর তীব্র বেগে বিঁধে গেল। এই তো ফিরে এসেছে স্যার। মুস্তাকিন উঠে দাঁড়িয়ে রশিদকে ডাকল, এদিকে আসুন। জি স্যার। রশিদ এগিয়ে এলো। মুস্তাকিন তার হাত থেকে ফোনটা নিতে নিতে বলল, যত দ্রুত সম্ভব তদন্তের কাজ শেষ করুন। বডিটাকে ফরেন্সিক ল্যাবে পাঠানোর ব্যবস্থা করুন, অ্যাজ সুন অ্যাজ পসিবল। রশিদ মাথা নাড়ল, আবার বলল, কিন্তু স্যার, গার্জিয়ানরা তো লাশ বাড়িতে নিতে চাচ্ছে, খুব জিদ ধরে আছে। কোনোভাবেই তারা লাশ কাটাছেড়া করতে দেওয়াতে রাজি না। আপনি একটু কথা বলুন ওদের সঙ্গে। মুস্তাকিন মাথা নাড়ল, আচ্ছা কথা বলছি, দ্রুত করুন। ক্যাম্পাসের লোক জড়ো হচ্ছে, একটা হাঙ্গামা হবার চান্স আছে। তার আগেই বডি ট্রান্সফার করুন মর্গে। কে জানে কখন জনতার মাঝে বিক্ষোভ জেগে ওঠে। প্রফেসর এগিয়ে এলো মুস্তাকিনের দিকে, হাত বাড়িয়ে হ্যান্ডশেক করল মুস্তাকিনের সঙ্গে। আমি প্রিন্সিপাল ইউসুফ সিরাজি। মুস্তাকিন মাথা নাড়ল সামান্য। সৈয়দ মুস্তাকিন মহান, ইনভেস্টিগেটর, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট। প্রফেসর রশিদের সঙ্গে হাত মেলালেন। রশিদ নিজের পরিচয় দিল, রশিদ আলম, ইন্সপেক্টর অব থানা পুলিশ। প্রফেসর দুঃখ প্রকাশ করলেন, কি যে হচ্ছে ভার্সিটিতে আজকাল, ছেলেমেয়েরা আতঙ্কিত, কারা এসব করছে কে জানে। মুস্তাকিন কথার মাঝখানেই ফোন কানে ধরে অন্যদিকে চলে গেল। রশিদ প্রফেসরের কথায় অনিচ্ছাকৃত হু হ্যাঁ ঘাড় নাড়াতে থাকলো। মুস্তাকিনকে দেখে হামজা উঠে দাঁড়িয়ে হ্যান্ডশেক করল। জয় কোনো মতে ফোন থেকে মাথা তুলল। গুড জব অফিসার। মুস্তাকিন সামান্য হাসল অদ্ভুত ভঙ্গিতে। থ্যাংক ইউ। এরপর হুট করেই বলল, লোকে আপনাদের দিকে আঙুল তুলছে, আপনাদের কি খেয়াল? হামজা হাসল। আপনি তুলছেন না আঙুল? আমি আমজনতার থেকে খানিক আলাদা, বলা চলে নিজের পেশার খাতিরেই। প্রমাণ ছাড়া আঙুল তুললে চাকরি থাকবে না। চোখ মারল হামজাকে মুস্তাকিন। হামজা ছেলেদের চলে যেতে ইশারা করল। সালমা কাঁদছেন, জোরে জোরে কাঁদছেন বুক চাপড়ে। লোকের চাপা গুঞ্জন আর পরিবেশে অভিশাপের কালশিটে ধোঁয়া ছড়িয়েছে যেন। জয় জবাব দিল মুস্তাকিনের, আপনার চাকরি ধরেন আমি রক্ষা করব, তাইলে আঙুল তুলে জেলে ভরবেন তো? মুস্তাকিন বসল দুজনের সামনে একটা চেয়ারে। সূর্যের তেজ ও আলো কমে উত্তরের হাওয়া এসে গায়ে লাগছে। কাঁধে ঝুলিয়ে রাখা ডেনিম জ্যাকেটটা গায়ে জড়িয়ে বলল, আপনার শখ অথবা শাস্তি সহ্য করার কনফিডেন্স, কোনটা ধরব? হামজা প্রসঙ্গ বদলালো। কিছু জিজ্ঞেস করতে চান অফিসার? প্রফেসর সিরাজি এসে দাঁড়ালেন পাশে। মুস্তাকিন এবার সরাসরি কথাই এলো, আপনারা আমাদের ডেকেছেন সকাল 8টার দিকে, তাহলে এখানে লাশ ফেলে রেখে যাওয়া হয়েছিল ঠিক কখন? সে ব্যাপারে কোনো ধারণা আছে? হামজা মাথা নাড়ালো, তা জানে না কেউ। আমাকে কল করা হয়েছে, তখনও আমি ঘুমেছিলাম। ছেলেরা কল করে জানালো। জয়ের দিকে ফিরল মুস্তাকিন। জয় মাথা ঝাঁকালো, ভাই আমারে জাগায় নিয়ে আসছে, আমি ঘুমাচ্ছিলাম। মুস্তাকিন জিজ্ঞেস করলো, আপনারা একসঙ্গে থাকেন? জয় মাথা নাড়ল, এক বাড়িতে, এক ঘরে থাকতাম, লোকে বদনাম করবে, এজন্য থাকা হয় না। বদনাম তো আর কম হয় না এমনিতেই। হেসে ফেলল মুস্তাকিন। পরে নিজেকে সামলে বলল, লাশ এক্স্যাক্টলি কোথায় ফেলা হয়েছিল সে জায়গাটি আমাদের দেখান। সেটা তো দেখেছেন, বিশ্ববিদ্যালয়ের মেন প্রাঙ্গণের পেছনের দিকটা নির্জন এবং গাছগাছালিতে ছাওয়া। সেখানে সচরাচর লোকদের অতটা যাতায়াত নেই। দিনের বেলায় ছেলেমেয়েরা আড্ডা দিতে নির্জন জায়গাটি বেছে নেয়, রাতে একদম শুনশান। ক্যাম্পাসের অফসাইড বলা চলে। সর্বপ্রথম লাশ দেখেছে ঝাড়ুদার। সে প্রথমে বুঝতে পারছিল না এটা লাশ। কোনো মতে ওড়নাটা জড়ানো ছিল লাশের দেহে। পরে কে বা কারা যেন বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এনেছে। এটা সকালে এসে থানার পুলিশের কাছ থেকেই সে শুনেছে। মুস্তাকিন দেখল পুরো আশপাশটা। জয়কে বলল, আপনার চোখে প্রচুর ঘুম দেখছি, লালচে হয়ে আছে, রাতে ঘুমাননি মনে হচ্ছে, এখন একটু বিশ্রাম প্রয়োজন। মুস্তাকিন কথাটা দ্বারা কিছু নির্দেশ করল। জয় চাদরটা গা থেকে খুলে গলায় পেঁচালো ওড়নার মতো করে। হেসে বলল, রাতে ঘুমানোর অভ্যাস এমনিতেও নাই আমার। ঘুম আসলে সকালে হয়নি বলে ঠিক হতো আমার জন্য। সকালে টেনে তুলে আনা হয়েছে। আসলে আমাদের মতো নেতাকর্মীদের দুঃখ আর পরিশ্রম আপনারা কোনোদিনই বুঝবেন না। জনতার মন রাখতে কত যে লোক দেখানো ঢং করতে হয়। যেমন ধরেন, আমার আসতে ইচ্ছে করছিল না, কষ্ট হচ্ছে না, বিশেষ মেয়েটা বা তার পরিবারের জন্য, তবুও আসতে হলো। ইভেন ধর্ণা ধরে বসে থাকতে হচ্ছে এখানে হুদাই নিরস মুখে। কার বাল লাড়তেছি বসে? মানুষ তো মরবেই, এটা অবধারিত বিষয়। এইসব ঢং কি সয়? তবুও সওয়া লাগে, কারণ তথাকথিত সমাজসেবক আমি। মুস্তাকিন বলে উঠল,
তাহলে আপনি মানছেন আপনি তথাকথিত সমাজসেবক? জয় চাদরটা গলা থেকে হাতের কবজিতে জড়াতে জড়াতে বলল, না মানার কি আছে? আমি ভালো না তার লোক জানে, আর তা আমি জানার আগেই। আমি জানছি, তারপর লোকেরা জানাইছি। মুস্তাকিন কিছুক্ষণ চুপচাপ হয়ে থেকে জয়কে জিজ্ঞেস করল, তাহলে আপনাকে সন্দেহের তালিকায় রাখবো? জয় বলল, এই কেসে সাসপেক্ট হিসেবে থাকতে থাকতে উল্টাপাল্টা কিছু প্রমাণ হয়ে গেলে ফাঁসি হয়ে যাবে। যেহেতু মেয়েটা মরে গেছে, এত তাড়াতাড়ি মরে লাভ কি? মরবো এরকম কোনো কেসের দায়ে, তবে একটু বয়সকালে। এখনো বিয়ে শাদী করি নাই, বিশেষত বাসরটা। এখন মরাটা ঠিক হবে না, এইটা থেকে বাদ রাখে নামাই। মুস্তাকিন হামজাকে বলল, কাউন্সিলর সাহেবকে একবার বিকেলে থানায় আসতে বলবেন। আপনি আসলেও পারেন। হামজা পাঞ্জাবির হাতার বোতাম খুলে কুনোয়ে গোটাতে গোটাতে বলল, আমি আসতে পারবো না, আব্বা যাবে। আমার ব্যস্ত সময় কাটছে, নির্বাচন এগিয়ে আসছে সামনে। মুস্তাকিন হাঁটতে হাঁটতে আবার পেছন ফিরে দেখল হামজাকে। পায়ের ওপর পাতুলে বসে আছে চেয়ারটায়, মুখে চাপ দাড়ি, পুরো ঠোঁটের ওপরে ঘন গোফ, গায়ে জড়ানো চাদরের প্রান্ত ঝুলছে একপাশে। একটু দূরে দাঁড়িয়ে সিগারেটে টান দিচ্ছে জয়। জয় তাকিয়ে আছে একটা বোরখা পরা মেয়ের দিকে। মেয়েটির সাথে মুস্তাকিন ধাক্কা খেয়েছিল। মেয়েটা অপলক চেয়ে আছে আখির লাশের দিকে। লাশকে ফ্রিজিং গাড়িতে তোলার ব্যবস্থা চলছে। মর্গ থেকে লোক এসেছে। ঢাকাতে আখির লাশ পাঠানো হলো ফরেন্সিক টেস্টের জন্য। তা মুস্তাকিন চেয়েছিল না। সেদিন দিনাজপুরের এম আব্দুর রহমান মেডিকেলে পাঠাতে চাইছিল, ব্যবস্থাও করেছিল। সিনিয়র ইনচার্জ রাজি হয়নি। আখির মা মুস্তাকিনের হাত ধরে কান্নাকাটি করেছিলেন, আমার মেয়েটার শরীরে আর কোনো শুয়োরের হাতে দিস না বাপ। আমারে মা মনে কইরা আমার কথা রাখ, আমার বিচার লাগবো না। আমার আখির দেহটারে বাড়ি নিয়ে যাই, এ কথা ফেলে দেওয়ার মতো না। অথচ ওপর মহল হুট করেই সিদ্ধান্ত বদলেছে। এসব নতুন নয় এই লাইনে, তবে এর শেষ অবধি যেতে হলে তাকে সজাগ থাকতে হবে প্রতি পদে। রাত 8টায় ডিআইজি স্যারের সাথে কথা বলে কার্যালয় থেকে বের হলো। টিমের সকলেরই খুব খাটুনি হবে এই মামলায়। এখানে কোথাও না কোথাও ওতপ্রোতভাবে জড়িয়ে আছে রাজনৈতিক বিষয়াদি আর সমাজের উঁচু পর্যায়ের পদ্ধতিগত বল প্রয়োগ, যার ঘাপলা খুলতে বেশ বেগ পেতে হবে তাদের। রাস্তা পার হবার জন্য দাঁড়ালো। ফোন বাজছে। ফোন জিনিসটা নেহাত বিরক্তকর, বিশেষ করে যখন রিং হয়। মায়ের কল। এখন পুরো দিনের ফিরিস্তি চাইবে। খাওয়া, গোসল, শরীরের যত্ন, বাড়ি ফেরার তারিখ। কল রিসিভ করল না। ক্লান্ত শরীর। ফ্ল্যাটে গিয়ে গোসল দিয়ে এরপর নিজে একবার কল করে নেবে। বিকেলে থানায় কাউন্সিলর হুমায়ুন পাটোয়ারি এসেছিলেন। মুস্তাকিন গিয়েছিল সেইখানে। সে প্রশ্ন করল হুমায়ুন সাহেবকে, আপনি ভিকটিমের পরিবারকে জায়গা থেকে উচ্ছেদ করতে চাইলেন, এরপর তারা গেল না। তার মেয়ের সঙ্গে এমন কিছু ঘটল, সন্দেহ যদি আপনার ওপর যায়, তা নিয়ে বক্তব্য কি আপনার? হুমায়ুন পাটোয়ারি হাস্যোজ্জ্বল কণ্ঠে জবাব দিয়েছিলেন, উচ্ছেদ করা কোনো কঠিন কাজ নয় মুস্তাকিন, আর এমনও নয় তা আমি পারতাম না। তাই এরকম একটা সহজ ব্যাপারে তার সঙ্গে এমন খারাপ কিছু করার প্রশ্ন ওঠে না। তারা সময় চেয়েছিল, আমি দিয়েছি। না উঠলে উঠিয়ে দিতাম, যেহেতু এটাই আমার কাজ। কিন্তু তাই বলে এমন কিছু? মুস্তাকিন ঠোঁট উল্টে ধীরে ঘাড় ঝাড়ল। আপনার প্রতিপক্ষ দলকে? হুমায়ুন পাটোয়ারি পান খাওয়া দাঁত বের করে চমৎকার হাসলেন। সহজ হিসাব, আগেরবার যে মেম্বার ছিল এই এলাকার সে, আর এবার যেহেতু আমি বা হামজা মেয়র পদপ্রার্থী হয়ে নির্বাচনে দাঁড়াবো, তাহলে বর্তমান মেয়র সাহেবও বলা চলে আমার বিরোধী। সে কিন্তু আবার আমার বেয়ায়ের ভাই লাগে। মুস্তাকিন আসলে বুঝতে পারছে না এই কথার উপর ভিত্তি করে তার এই দুটো লোককে সন্দেহের তালিকায় রাখা উচিত কিনা। হুমায়ুন পাটোয়ারি যা বোঝাতে চেয়েছে তা হলো, তারা হুমায়ুন পাটোয়ারিকে বদনাম করার জন্য আখির সাথে এই বিভৎস খেলায় মত্ত হতে পারে। আর কি কোনো সাসপেক্ট থাকতে পারে না এই খুনের? আখির পরিবারের সাথে একটা বিশদ আলোচনা দরকার। হতে পারে আরও কেউ কোনো সাহায্য করতে পারবে। কোমর বেঁধে নামতে হবে। তার আগে ল্যাব টেস্টের রিপোর্ট চাই। আরও জিজ্ঞাসাবাদ করতে তথ্য প্রয়োজন, যেটা ফরেন্সিক টেস্টের পর আসবে। দুইবার দুপাশে মাথা ঝাঁকি দিল। গাড়ি চালাচ্ছে সহকারী মাহমুদ। হোটেল দেখে তাকে বলল, গাড়ি থামান। মাহমুদ গাড়ি থামালো। মুস্তাকিন নেমে গিয়ে হালকা পাতলা কিছু খাবার কিনে নিল। ফ্ল্যাটে রান্না করার চাচিটা 2 দিন হলো আসে না। এখন মুস্তাকিনের রান্না করার এনার্জি নেই। অ্যাপার্টমেন্টের গেটে দেলোয়ার বলল, স্যার তোমার তো চিঠি আইছে গো। দেলোয়ার দুষ্টু হাসছে। মুস্তাকিনও হেসে ফেলল। চিঠি শুধু প্রেমিকার কাছ থেকে আসে না। আজকাল আর প্রেম চিঠিতে হয় না। উন্নত দুনিয়ায় প্রেম হয় উন্নত পর্যায়ে, উন্নত ডিভাইসের মাধ্যমে। হতে পারে দেখো এটা আমার মৃত্যু পরোয়ানা পাঠিয়েছে কোনো এক শুভাকাঙ্ক্ষী ভালোবেসে। দেলোয়ার দাঁত বের করে হাসল। তোমারে আর কেটা মারার সাহস করব? যত বড় একখানা পিস্তল প্যান্টের ভেতরে নিয়ে ঘোরো। মুস্তাকিন বলল, প্যান্টের ভেতরে পিস্তল? তাও আবার অত বড়? তুই রাইফেল আর পিস্তলকে গুলিয়ে ফেলছিস মনে হচ্ছে। আর প্যান্টের ভেতরে পিস্তল রাখে কেমনে? কোথায় রাখে? মুস্তাকিনের বলার ভঙ্গি দেখে হো হো করে হেসে উঠল এবার দেলোয়ার। মুস্তাকিন ঢুকে গেল ফ্ল্যাটে। দরজা লাগিয়ে খাবার টেবিলের ওপর রেখে চিঠি নিয়ে বসল। চিঠিটা রেখে দিল পরিত্যক্ত হালে। বিশেষ আগ্রহ আসছে না তা নিয়ে। সে জানে কার চিঠি। ফ্রেশ হয়ে এসে খোলার কথা ভেবে আবার কি মনে করে দায়সারা হাতে চিঠিটা খুলল। বেনামি চিঠি।
চিঠিতে লেখা। কি জানি পরিচয় দাও তুমি নিজের। ও হ্যাঁ, সৈয়দ মুস্তাকিন মহান, ইনভেস্টিগেটর অব পিবিআই ডিপার্টমেন্ট, তাই না? কেস থেকে সরে যাও অফিসার, তুমিও ভালো থাকো আর আমরাও, নয়তো তোমার এক পিস্তল কতক্ষণ কতভাবে তোমাকে রক্ষা করতে পারবে। যা করতেছো তা জানের সওদা, হাতে তো পড়বাই। আর যদি সেরকম ইচ্ছে থাকে তাহলে তোমার রুহের জন্য মঙ্গল আর মরার পরে বেহেস্ত কামনা করি। মুস্তাকিন চিরকুটটা হাতে মুড়ে ময়লার ঝুড়িতে ফেলল, শার্ট খুলে সোফাতে ছুড়ল। আরও মাথায় চেপে বসাচ্ছে এরা কেসটা। এতক্ষণ তাও ঘুম ঘুম পাচ্ছিল একটু ক্লান্তিতে। পরদিন মোড়ের ওপর রিক্সা থামিয়ে দিল রিক্সাওয়ালা। অন্তু বলল, আর একটু এগিয়ে যাবেন না? না, আবার রাস্তা খারাপ, চাকা আটকায় যায়, এইটুকুন পায়ে যান। রাস্তাটা ভাঙা, কয়েকদিন আগে বৃষ্টিতে পিচ ক্ষয়ে নিচু হয়ে যাওয়া স্থানগুলোতে পানি জমেছে। সামনেই ক্লাবঘর, বাইরের দেয়ালে সিটে রাখা বিভিন্ন রাজনৈতিক পোস্টার, রং বেরঙের কালিতে রাজনৈতিক সংগঠনের নামধাম লেখা। সামনে রাস্তার উপরে চায়ের দোকানপাট, ক্লাবঘরের সামনে লাল চেয়ার পাতা অনেকগুলো, বাঁশের স্ট্যান্ডের ওপর ক্যারাম বোর্ড রাখা। চেয়ারে দু একজন বসে পা দোলাচ্ছে, সিগারেট টানছে, কেউ চায়ের কাপে চুমুক দিচ্ছে। রাস্তার করুণ দশা। কাউন্সিলরের ক্লাবঘরের সামনে রাস্তার এই হাল, অথচ সেই কাউন্সিলর আগামীতে মেয়র পদের প্রার্থী হয়ে বিভিন্ন সম্মেলনে যে কত কি দেবার অঙ্গীকার দিচ্ছে। আজকালের মধ্যে একটা বিশাল সমাবেশ আছে প্রাইমারি স্কুলের মাঠে, সেখানে নিশ্চয়ই হামজা, জয়, জাম্পেশ একটা বক্তব্য রাখবে। এদের জিহ্বা কয়টা, আর বিবেকার লজ্জায় বা কোন ফেরিওয়ালার কাছে বিক্রি করে বাদাম কিনে খেয়েছে। ভাবতে ভাবতে কাদায় এক পা পড়ে গেল অন্তুর। ক্লাব ঘরের দিকে তাকালো না, থুতনি বুকে ঠেকিয়ে হেঁটে পার হলো। কালো বোরখা ও কালো ওড়নার নিকাবে মুখ ঢাকা তার। ক্লাব ঘরের পাশেই সালমা খালার ছোট্ট বাড়িটা। টিনের গেটে আঙুলের টোকায় 2-3 বার শব্দ করল। কিছুটা দেরি করে চাঁদনি গেট খুলে দিল। অন্তু বলল, ভয় পাবেন না ভাবি, আমি খালার ভার্সিটির এক ছাত্রী। চাঁদনি নির্লিপ্ত মুখে একপাশে সরে দাঁড়িয়ে ভেতরে আসার ইশারা করল। টিনের চাল, টিনের বেড়া, তার সামনে একটা ইটের গাঁথনি তোলা ঘর। মেঝে হয়নি, ওপরে শুধু টিনের ছাদ লাগানো হয়েছে। নিচের মেঝে কাঁচা, জানালা দরজাগুলোও লাগানো হয়নি। চাঁদনি অন্তুকে নিয়ে গিয়ে ঘরে বসালো। পাশের ঘরে সালমা খালা নামাজে বসে কাঁদছেন, করুণ কান্না। অন্তুর বুক ভার হয়ে এলো। চাঁদনি নাস্তা আনতে উদ্যত হলে অন্তু চাঁদনির হাতটা চেপে ধরে বলল, ভাবি প্লিজ, কোনো আনুষ্ঠানিকতা দেখে আমায় ছোট করবেন না, আপনি বসুন, 2 মিনিট কথা বলি, সব মিটলে একদিন এসে নাস্তা করে যাব। চাঁদনি মানতে চায় না। অন্তু জোর করে বসালো। জীর্ণ একটা সালোয়ার কামিজ পরে চাঁদনি, চুলের বেনি উস্কো খুস্কো, মুখে মলিনতার ছাপ, দেখতে চরম সুন্দরী চাঁদনি। কালি পড়া ডাগর ডাগর চোখ, আর তা যেন রহস্যময়। তোমার নাম কি? অন্তু বলে ডাকে সকলেই। আমিও তাহলে তাই বলেই ডাকবো? একটু হাসলো চাঁদনি, হাসিটা অদ্ভুত আর সুন্দর। যদি আগেই চলে যেতেন এখান থেকে তাহলে হয়তো আখির এই হাল হতো না বোধহয়। মলিন হাসলো চাঁদনি, প্রতিউত্তরে বলল, বহুদিন থেকেই ক্লাবের ছেলেদের নজরে পড়েছিল আখি। আখিকে খুব জ্বালাতন করতো ওরা, যাওয়া আসার সময় আজে বাজে কথা বলতো। একবার ক্লাবের একজন বাড়িতে আসছিল তার কোন এক বড় ভাইয়ের সাথে আখির কুপ্রস্তাব নিয়ে। আম্মা তারে একটা থাপ্পড়ও দিছিল। অন্তুর জিজ্ঞেস করতে ইচ্ছে হলো, সেই বড় ভাইটা কি জয় আমির? আপনার কি সন্দেহ হয় না জয়ের ওপর? প্রশ্নটা করল না। আপনি যে টাকা ফেরত দিতে গিয়েছিলেন মেম্বার সাহেবকে, তা দিয়ে অন্য কোথাও তো জায়গা কিনে চলে যেতে পারতেন। চাঁদনি হাসলো আবার, কেমন যেন দেখাচ্ছিল চাঁদনির হাসি। সহসাই সে বলে উঠল, তুমি ঘটনাটা লোকমুখে শুনেছ তাই না? অন্তু জবাব দিল না। চাঁদনি বলল, পুরোটা আর আসলটা শোনো নাই। অন্তু বলল, এখন শুনি, আপনি বলুন। চাঁদনি তাকায় অন্তুর দিকে। আমি বলবো? অন্তুর চাঁদনিকে ভীষণ অন্যরকম লাগছিল। চাঁদনি বিছানার উপর ছড়িয়ে ছিটিয়ে থাকা কাপড়গুলো ভাঁজ করতে করতে বলল, আমি বাপের বাড়ির পাওনা জায়গা আর বিয়ের গয়না বেচে আমার ভাইকে সাথে নিয়ে মেম্বারের কাছে গিয়েছিলাম টাকা ফেরত দিতে। অন্তু বলল, তারা নিল না? চাঁদনি বলল, টাকাগুলো দেখলো, আর মেম্বার সাহেব বলল, আচ্ছা টাকা যখন জোগাড় করেছ নেওয়া যাবে, আমি ওই হিন্দু লোকটার সাথে কথা বলে দেখি। অন্তু জিজ্ঞাসু চোখে বলল। এরপর অন্যমনস্ক হলো চাঁদনি। যেভাবে বলছিল আমরা নিশ্চিত ছিলাম টাকা নেবে, জায়গা ফেরত পাবো। অন্তু বলল, নিল কি সেই টাকা? চাঁদনি খুব মনোযোগ দিয়ে কাপড় ভাঁজ করতে করতে বলল, সেই রাতে বাড়িতে লুট হলো, বলেই হাসল। কি যে অদ্ভুত নির্লিপ্ত শোনালো চাঁদনির কথাটা। কপাল জড়িয়ে ফেলল অন্তু। চেনেননি তাদের? চাঁদনি হাসি মুখে কাপড়গুলো একপাশে রেখে বলল, তুমি কখনো ডাকাতি দেখনি না? অন্তু বলল, না দেখিনি। চাঁদনি বলল, ওরা মুখোশ পড়েছিল, আর চিনলেই বাকি। যাবার সময় অস্ত্র দেখিয়ে ভালো করে সাবধান করে গেল, আর আমরাও সাবধান হয়ে গেলাম। একবার সাবধান না হয়ে হারাই গেছে একটা। অন্তু বুঝল না শেষের কথাটা। চাঁদনি কি আখির মেজো ভাইয়ের কথা বলছে, যে ক্যান্সারে মারা গেছে? এখানেও একটা রহস্য রইল।
চেয়ে রইল ক্ষণকাল চাঁদনির নির্বিকার মুখটার দিকে। অসীম ধৈর্য আর বুঝ মেয়েটির। এমন নিম্নবিত্ত পরিবারে এত শীতল মস্তিষ্কের একটা বউ। তার চোখের চাহনি, কথা বলার ধরন, মুখের ভঙ্গিমা সবই যেন অসাধারণ, একটুও সাধারণ নয়। সেদিন শাশুড়িকে যেভাবে বুকে জড়িয়ে থামাচ্ছিল সে এক বিরল দৃশ্য। আজও কেমন অনর শক্তিময়ী লাগছে এই মেয়েটাকে। প্রথম সাক্ষাতেই কেমন নির্দ্বিধায় কথা বলছে ওর সঙ্গে, একটুও ইতস্ত বা অপ্রস্তুত নয় যেন। মার্জিয়া কি এমন হতে পারত না? অন্তু জিজ্ঞেস করল, আপনি লেখাপড়া জানেন? চোখ তুলে তাকায় চাঁদনি। এসএসসি পাশ করেছিলাম। মুখ খুললে না তুমি? দেখলাম না তো তোমায়। অন্তু নিকাবটা খুলল অল্প একটু। বেজায় মায়াবতী দেখতে অন্তু। সবচেয়ে বেশি মায়া লেপটে আছে ঘন পাপড়িওয়ালা চোখে। চোখের মনি কুচকুচে কালো, তাতে মুক্তদানার ন্যায় ভাসছে আলোর প্রতিসরিত বিন্দুরেখা। এক দেখায় আটকে যাবার মতো সুন্দর মেয়েটা। কালো নিকাবের প্রান্ত এসে ঠেকেছে ফর্সা কপালটার ওপর। থুতনিটুকু বের হয়নি। কালো পর্দার আবরণ ভেদ করে ঝিরঝিরে মোহনীয় চেহারা। চাঁদনি কিছুক্ষণ অন্তুর নতমুখটার দিকে চেয়ে থেকে বলল, খুব সুন্দর তুমি। অন্তু হালকা হেসে বলল, আপনার কাছে হেরে যাব। তারপর দুজনেই হাসল। গেটে শব্দ হলো। অন্তু দ্রুত মুখে মেকআপ পরে নিল। সোহেল ঘরের দরজায় এসে থেমে গেল। তার চোখে মুখে কৌতূহল। অন্তু সোহেলের অপ্রস্তুত অবস্থা দেখে নিজেই বলল, ভাই আমি অন্তু, ভার্সিটিতে পড়ি। ভাবির সঙ্গে এমনি দেখা করতে এসেছিলাম। আপনি ভেতরে আসুন। সোহেল ঢুকল না। 2 কদম পিছিয়ে হাত দিয়ে বাধা দেবার মতো করে বলল, বসো তুমি, কথা কও, আমি পরে আসবো। বসো বসো। অন্তুর ভালো লাগছিল এই বাড়িতে। সে বলল, আপনি আসুন, আমি বেরিয়েই যাচ্ছিলাম। অন্তু গিয়ে কান্নারত অভাগী মায়ের পাশে মেঝেতে বসে পড়ল। হাতটা চেপে ধরে বলল, চেনেন আমায়? চিনলেন সালমা অন্তুকে। ভার্সিটিতে কমন রুমে দেখেছে বহুবার। আপনি এভাবে কাঁদছেন কেন? ক্লাব ঘরেও পৌঁছাচ্ছে নিশ্চয়ই আপনার কান্নার স্বর। পৈশাচিক আনন্দ দিচ্ছে ওদের আপনার এই আর্তনাদ। নিজের দুর্বলতা অন্তত শত্রুর কাছে প্রকাশ করতে নেই। মুখে হাত চেপে কেঁদে উঠলেন সালমা। অন্তু বলল, যখন কেউ কষ্ট দেবার লক্ষ্যে কষ্ট দেয় তখন একদমই উচিত নয় কষ্ট পাওয়াটা তাদের দেখানো। হয় সেই পরিমাণ সেইভাবে ফিরিয়ে দিতে হয়, অথবা চুপ করে থাকতে হয়, অন্তত তাদের সামনে। সালমা খালা অন্তুর এই ভারী কথা বুঝলেন কিনা কে জানে। বললেন, কিন্তু ওরা তো করে না কিছু। অন্তু জানালা দিয়ে তাকিয়ে বলল, নিজেকে সান্ত্বনা দিচ্ছেন? সালমা কান্না সামলালেন। এরপর বললেন, ওরা কিছু করে নাই অন্তু। কেডা করছে আল্লাহ মাবুদ জানে। ওই পুলিশরা আমার বেটির লাশ দিতেছে না কেন? আবার কয় নিয়ে গেছে আমার বেটিরে। আমার বিচার লাগবো না। ওরা রাজনীতি করে, শক্তিশালী সব। আমার বিচার লাগবো না, কিচ্ছু লাগবো না আমার। আমি চলে যাব এখান থেকে, বহুত দূরে যাব। আমার মেয়েটারে ওই পুলিশ আবার জানি কই নিয়ে গেছে। কথা ধরল অন্তু, কারা রাজনীতি করে? এই তো বললেন ওরা কিছু করেনি। তার মনে হলো সে বোধহয় টেনে হিসড়ে জয়কে এসবের পেছনে দাঁড় করাতে চাইছে। তার সঙ্গে সেদিন খারাপ আচরণ করেছিল বলে জয় বারবার অপরাধের জায়গায় নজরে আসছে। কিন্তু এটা ঠিক না। ভেতরের উকিল মস্তিষ্ক ধমকালো অন্তুকে। ক্লাবঘর পার হওয়ার সময় আর চোখে তাকালো সেই দিকে। বুকে একটা চাপা উত্তেজনা কাজ করছে। তাকে চিনে ফেলার মতো কেউ যদি এখন ক্লাব ঘরে থাকে, কোনো তামাশা না হয়ে যায় এখন। যদি জয় দেখে ফেলে। ক্লাব ঘরের সামনে বড় পোস্টারে কাউন্সিলর হুমায়ুন পাটোয়ারির ছবি টাঙানো। পাশে আরেকটা পোস্টারে তার ছেলে হামজার ছবি। ক্যারাম বোর্ডের সামনের ছেলেরা দাঁড়িয়ে আছে। এটা আর চোখে নজরে এলো। আর ভুলেও তাকালো না সেই দিকে। সন্ধ্যার বেশি বাকি নেই। দুনিয়াতে সর্বোচ্চ জঘন্য শব্দের মধ্যে সেরা জঘন্য শব্দ হলো অ্যালার্মের শব্দ। ঘুম ভাঙল জয়ের। ফোনের অ্যালার্ম তখনও বাজছে। উপর হয়েছিল, চিত হয়ে অ্যালার্ম ঘড়িটাকে বকে দিল। বালটা বাজতেই আছে। সম্বন্ধীর ছেলে ঘড়ি আমার। আমি উঠছি হে, এবার অফ যা। ঘড়িটাকে ভাঙতে পারলে ভালো লাগতো। ভাঙল না। টাকার ঘা কলি যায়। চোখে মুখে পানি দিয়ে আসার পরেও ঝিমুনিটা ছাড়ছিল না। প্রথমে ঝুড়িতে, এরপর একে একে সম্ভাব্য সকল জায়গায় আসবাবে কাঙ্ক্ষিত শার্টটা খুঁজল। পেল না। চিৎকার করতে করতে বেরিয়ে এলো ঘর থেকে। মামি, ও শতালো নানির মেয়ে। কাজের মহিলাকে জিজ্ঞাসা করল, সেই চেংড়ি কই? বেরিয়ে এসে দাঁড়ালেন শাহানা। কি সমস্যা? ষাঁড়ের মতো গলা ফাঁটতেছিস কেন? এই বাড়ির ছেলেদের জন্মগত বদরোগ এইটা। জয় দাঁত খিঁচে উঠল। আমার শার্ট ধোয়া হয়নি কোন সুখে? আমি এখন কি পরব? তোর শার্টের খুব আকাল হয়েছে। আলমারি খুললে ছোটখাটো শার্টের গোডাউন পাওয়া যাবে। সবসময় তোমার শার্টের পেছনেই তো দৌড়াই আমি। আর কোনো কাজ নাই বাড়িতে? অন্যটা পরে বের হওয়া যেত না? জয় মুখ খুলতে গিয়েও নিজেকে নিয়ন্ত্রণ করল। তার মুখ খুললেই বকা ছাড়া আর কিছু আসার সম্ভাবনা নেই। মামিকে সামনাসামনি বকা দেওয়া ঠিক না। এরপর কথা বলতে গিয়ে ওই খ্যাপা স্বরই এলো, তো একটা বের করে দাও সেই গোডাউন থেকে, পরে বের হই। তোমাদের মতো হুদাই ঘরে বসে থাকি না আমি। কাজ আছে, উঠতেই দেরি হয়ে গেছে। তার উপর শার্ট খুঁজে পাচ্ছি না আধা ঘন্টা থেকে। তরু বেরিয়ে এসে দাঁড়ালো সেন্টার রুমের একপাশে।
জয় ওর দিকে ফিরল, কঠিন সুরে আদেশ করল, তরু। আরে সিস্টার, ইউ আর স্টিল জীবিত নাও? ভালোই হলো, আমার একটা শার্ট বের করে দে তো, যা কুইক। জয়ের ঘরে ঢুকলেই পুরুষালী একটা গন্ধ পাওয়া যায়। মাতাল মাতাল লাগে তরুর। ঘরে বাস করা পুরুষটাই যখন সর্বক্ষণ ওর মাতাল হয়ে থাকার কারণ, এই ঘরটা ওর কাছে বড় কাঙ্ক্ষিত। প্রতিদিন জয় উঠে বেরিয়ে যাওয়ার পর সে পুরো ঘরটা পারলে নতুন করে উল্টোপাল্টা করে, আবার শুরু থেকে গোছায়, বেশিক্ষণ এই ঘরে অবস্থান করার লোভে। যতক্ষণ এখানে থাকবে বুকের ভেতর কি যে এক শিরশিরানি নিচে বেড়ায়। আলমারিটা খুলে খুঁজে খুঁজে একটা কালো লালচে শার্ট বের করলো, আবার দ্রুত ঢুকিয়ে হ্যাঙ্গারে বাঁধিয়ে রাখলো। এই ঘরের প্রতিটা বিন্দু তার গোছানো। অবশেষে একটা চেক শার্ট বের করলো, সেটা তো মন লাগলো না। ভুলভাল শার্ট নিয়ে গেলে পছন্দ না হলে নিশ্চিত একটা জঘন্য ভাষায় গালি ছুড়ে দেবে, আর শার্টটা ফেলবে জানালা দিয়ে। একবার শার্ট ধোয়া হয়েছিল না, সবগুলো শার্ট বাথরুমে চুবিয়েছিল। পরে ক্লিনার এনে সেসব তুলে বাথরুম বাঁচানো হয়েছে। আবার নতুন শার্ট কিনতে হয়েছিল। না কেনা অবধি হামজার শার্ট পরত। একটা মিশ্র ছাই রঙের শার্ট দিল জয়কে। জয়ের সব শার্ট বেনামি রঙের, নাম না জানা সব কালারের শার্ট বেছে বেছে কিনে আনে। এমনকি শার্ট যেটা কেনে সেটা দোকানে দাঁড়িয়ে গায়ে চড়িয়ে পরনেরটা ব্যাগে করে বাড়ি ফিরে সে। পরের দিন নতুন সেই শার্ট ধুয়ে আয়রন করে আলমারিতে তোলা হয়। এরকম হাজার পাগলাটে স্বভাব সম্পন্ন বদরাগী পুরুষটিকে কেন যেন এত ভালো লাগে মনে মনে তরুর। লোকে শুনলে নিশ্চয়ই বলবে রুচির দোষ আছে তরুর, নয়তো জয়ের মতো নোংরা স্বভাবের ছেলের প্রেমে পড়া যায়। জয় কিছু বলল না, চুপচাপ শার্টটা পরলো গায়ে। তরুকে দিয়েই পারফিউম আনিয়ে নিল। এই ব্যাপারটা তরু কতটা উপভোগ করে তা জানে না জয়। তার মন নেচে ওঠে যখন জয় ধমক দিয়ে এটা ওটা ঘর থেকে আনতে বলে তাকে। মনে হয় যেন সে ঘরনি জয়ের। আজ পৌরসভা অফিসে বৈঠক ছিল, নির্বাচন কাছে। হামজা বলেছিল ঠিক দুপুরের পর পৌরসভায় পৌঁছে যেতে। আগামী সপ্তাহের শুরুতেই বিশাল এক সম্মেলন নির্বাচন নিয়ে, সেই বিষয় নিয়ে আলোচনা চলবে। জয় পৌরসভায় না গিয়েছিল পলাশের গাঙের বাড়ির বাড়িতে। সেখানে কিছুক্ষণ আড্ডা দিয়ে ক্লাবে গিয়ে ক্যারাম খেলেছে আধা ঘন্টার মতো। এরপর বাড়ি ফিরে ঘুম দিয়েছে সন্ধ্যা অবধি। কবির ড্রাইভিং করতে করতে জিজ্ঞেস করল, ভাই আমরা যাচ্ছি কই এখন? জয় বলল, চেয়ারম্যান কাকা ডেকেছে। কবির দ্রুত ঘাড় ঘুরালো, চেয়ারম্যান কাকা আপনাকে ডাকছে কেন? সম্পত্তির ভাগ লিখে দিবে। তোর কিছু চাই সেখান থেকে? বোকা হাসলো কবির, না মানে আপনারই কেন ডাকছে? উল্টাপাল্টা কিছু করবো না তো? উল্টাপাল্টা কিছু? বউ নাই নাকি চেয়ারম্যানের? আমায় কেন টার্গেট করবে? কবির হাসলো। জয় বলল, আয় তোর এই গেছো বাদরের মতো হাসির একটা ছবি তুলি। বাই অ্যানি চান্স অকালে টপকে গেলে ছবিতে মালা চড়াবো। ব্যাক ক্যামেরা অন করে কবিরের দিকে ধরল। হঠাৎ একটা বোঝাই ট্রাক সামনে এসে পড়ল ওদের গাড়ির। গাড়ি চালানোর সময় এই মজা বোধহয় কাল হয়ে উঠল ওদের। কবির প্রথমত নিয়ন্ত্রণ হারালো, দ্রুতই স্টিয়ারিং ঘুরালো গাড়ি এক সাইডে নেওয়ার জন্য। ততক্ষণে ডান পাশে আর একটা গাড়ি এসে পড়েছে। ওইদিকে সরার জায়গা নেই। ওদের গাড়ির যে পজিশন রয়েছে তাতে ট্রাক ওদের গাড়িকে পিছিয়ে দিয়ে সামনে এগিয়ে যাওয়া ছাড়া উপায় নেই। ওপাশে চাপার জায়গা নেই। কয়েক সেকেন্ড পাশের গাড়িটা আরো স্লো হয়ে ওদের পাশ আটকে চলল মনে হলো। জয় সবসময় খারাপ কিছুর জন্য প্রস্তুত, কবিরও হলো। কিছু করার নেই আর। ট্রাক ওদের সামনে এসে গেছে প্রায়। আচমকাই পাশের গাড়িটা পাশ থেকে দ্রুত এগিয়ে গেল ওদের গাড়ি পার করে। সেদিক দিয়ে ট্রাকটাও চলে গেল ওদের বাঁচিয়ে। ট্রাক চলে গেল নাকি কবির নিপুণ হাতে নিয়ন্ত্রণ করে নিল বলা যায় না। সেকেন্ড বিশেকের মধ্যে ঘটে গেল পুরো ঘটনাটা। জয় গাড়ির জানালা দিয়ে মুখ বাড়িয়ে পেছনে তাকিয়ে দেখল ট্রাকটাকে একবার। এখনো হৃৎপিণ্ড ধরাস ধরাস করছে। জয় তাকে বকল, শালা এত লাফাও কেন? বেশ কিছুক্ষণ পর পেছন থেকে সামনে ফিরল। কবিরকে প্রশ্ন করল, ট্রাকটা কার জানিস কবির? ঝিরঝিরে বৃষ্টি নেমেছে বাইরে। হামজা এলো রাত 11টার দিকে। দোতলার সিঁড়িতে ছাতা বাঁধিয়ে রেখে ভেতরে ঢুকল। রিমি বসেছিল স্বামীর অপেক্ষায়। দোতলার সদর দরজা দিয়ে ঢুকতেই একপাশে ডাইনিং রুম আর আরেক বিভাজনে বসার ঘর। রিমি উঠে গেল স্বামীর দিকে। হামজার হাত থেকে ওয়ালেট, ফোন আর ভেজা হাতঘড়িটা নিয়ে জিজ্ঞেস করল, এত দেরি হলো কেন? হাতে কি হয়েছে আপনার? ভিজেছেন কেন? ছাতা ছিল না সাথে? সাদা পাঞ্জাবিতে কাদার ছিটে। হামজা সব কথা এড়িয়ে তা ঝাড়তে ঝাড়তে বলল, একটা গামছা দাও আগে। রিমি বুঝল কোনো কারণে মেজাজ থমকে আছে আপাতত লোকটার। বাকি সময় যে হৈ হৈ করে তাও না। গামছায় মাথা মুছতে মুছতে তরুকে ডাকলো হামজা, তরু এইদিকে আয়। তরু বেরিয়ে এলো। কি হয়েছে বড় ভাই? তুলিকে ডাক। হাত মুখ ধুয়ে পাঞ্জাবির বোতাম খুলতে খুলতে এগিয়ে গেল টেবিলের দিকে। রিমি রান্নাঘরে ছুটল। তরু ফিরে এসে আস্তে করে বলল, ভাই আপু আসতে চাইছে না, খাবে না। ঠিক আছে তুই খেতে বস। শাহানা এসে রিমিকে ভাতের পাত্র আনতে ইশারা করে বসলেন হামজার পাশে আর বললেন, ওই বাদর ফিরবে না?
কত রাত হলো, বাড়ি ফিরে কখন সে? হামজা গামছায় মাথা মুছতে মুছতে বলল, যখন ফিরে প্রতিদিন তখনই ফিরবে, আপনি বসুন। তা কেন ফিরবে? তুই শাসন করার বদলে আশকারা দিয়েই দিন দিন বেয়ারা বানাইছিস ওরে। নির্বাচনের ঝামেলা এগিয়ে আসছে, এখন একটু ব্যস্তই থাকতে হবে। এই নিয়ে ঘ্যান ঘ্যান করার কি আছে? জয় ছোট বাচ্চা না আম্মা, ওকে নিয়ে টেনশন করতে হবে কেন? আপনি বসুন। শরীর ভালো আপনার? ভালো। ভাত তুলে দিলেন শাহানা হামজার প্লেটে। একটু নিচু স্বরে জিজ্ঞেস করলেন, নির্বাচন আসতেছে বুঝলাম, তোরা কি করতেছিস? কিছু মাথায় ঢুকতেছে না আমার। তোর বাপটা আবার আসবে কখন? প্লেটে হাত নাড়তে নাড়তে হামজা বলল, মাথায় না ঢুকে যদি ভালো থাকা যায় তাহলে আর ঢুকানোর চেষ্টা করবেন না। লবণ দিন, বাবা থানায় গেছে, চলে আসবে। গেছে বুঝলাম, আসবে কখন? আপনাকে খেয়ে নিতে বললাম, ওষুধ খাবেন খেয়ে। হঠাৎ চমকে উঠলেন শাহানা। থানায়? আবার থানায়? মাইয়া মরল তো মরল, আমার বাড়ির মানুষগুলারে ফ্যাসাদে ফেলে রেখে গেল। হামজা বিরক্ত হয়ে তাকালো। আহ আম্মা, এ আলাপ কেন? বাবা যদি থানা কাছারি না ঘুরবে তো মেম্বার হয়েছে কেন? জনগণের সমস্যায় এগিয়ে যাওয়া বাবার কাজ করছে সে। থানায় গেলে তো আর গ্রেপ্তার হয়ে যাবে না। আর গ্রেপ্তারি বা হবে কেন? এরপর গলা উঁচিয়ে রিমিকে ডাকল। রিমি। রিমি লেবু কেটে এনে দাঁড়ালো। হামজার প্লেটে দুটো শসা আর লেবুর টুকরো তুলে দিল। হামজার ভেজা চুলে আঁচড় নেড়ে মুছে দিল। পাঞ্জাবির কলারটাও ভেজা। রিমি তা গুটিয়ে দিয়ে গিন্নির মতো চেয়ারের পাশে দাঁড়িয়ে রইল। অসময়ে বৃষ্টিপাত। শীত চলে আসার পর বৃষ্টি নেমেছে আজ। আরও একটা ডিম তুলে দিলেন শাহানা ছেলের পাতে। হামজার ডিম খুব পছন্দ। মাঝে মাঝেই প্রেশার হাই হয়ে যায় এই বয়সেই, তবুও কোনো কিছুতেই মান্নি করতে দেখা যায় না তাকে। হামজা খেতে খেতে রিমিকে বলল, খেয়ে নাও, সবাইকে আলাদা আলাদা করে বলতে হবে। তরু বারবার পানি খাচ্ছিল। হামজা বলল, এত ছটফট করছিস কেন? আরাম করে খা। কোয়েল পাখি কাঁদছে বড় ভাই, তুলি সামলাবে, তুই খা। শাহানা বললেন, রিমি তুমি খাইতে বসো, তুলিকে জয় এসে খাওয়াবেনি। রিমি খেতে বসল না। এখন খেতে বসলে চলবে না, হামজা গোসল করবে, বিভিন্ন প্রয়োজনে দরকার হবে। বলল, আপনারা খেয়ে নিন, আপনার ওষুধ খেতে হবে, আমি আর তুলি আপু খেয়ে নেব। জয় ভাইয়া আসুক, সকলে একসাথে খাবো। খাওয়া শেষ করে গোসলে ঢুকলো হামজা। রিমি লুঙ্গি নিয়ে দাঁড়িয়েছিল বাথরুমের আধখোলা দরজার বাইরে। হামজা লুঙ্গি পরে এসে বসল বিছানায়। চুল থেকে পানি পড়ছে এখনো। প্রতিদিন রাত দুপুরে গোসল করার প্রয়োজনীয়তাটা কি? ঠান্ডা লাগে না নাকি এই লোকের? বোঝে না রিমি। তামাটে গায়ের রং, পুরু চামড়ার হৃষ্টদেহী পুরুষটাকে দেখল চেয়ে ক্ষণকাল রিমি। কোনোদিন ভালোভাবে মাথা মুছে আসে না, পরে রিমির মুছিয়ে দিতে হয়। শুকনো তোয়ালে এনে মাথাটা ভালো করে মুছতে মুছতে রিমি বলল, একটু যত্ন নিলে কি হয় নিজের? এত উদাসীন কেন আপনি? হামজা বলল, অত যত্ন করার কি, তুমি আছো তো করতে, বিয়ে করার তো একটু ফায়দা হোক। কড়া চোখে তাকালো রিমি। হামজা কপালের ওপর টোকা মারল একটা। রিমি বলল, হাত কেটেছে কি করে? এখনো কিন্তু বলেননি। আবারও বলছি, নিজের খেয়াল রাখবেন। হাতটা টেনে ধরে কোলে বসালো রিমিকে হামজা। শাড়ির লুটিয়ে পড়ে থাকা আঁচল কাঁধে তুলে দিয়ে পেট সহ কোমর জড়িয়ে ধরল। কপট চিবিয়ে বলল, আমি যদি আমার যত্ন নেব তাহলে তোমাকে কেন তুলে এনেছি? রিমি মাথাটা নুইয়ে নিল। গম্ভীর হলো হামজার মুখ। এক হাত রিমির কোমর থেকে সরিয়ে ফোন তুলে কাউকে কল করল। রিমি উঠে দাঁড়ালো হামজার হাত ছাড়িয়ে। ভেজা মাথায় আরও দু একবার হাত বুলিয়ে স্যাবলান আর তুলা এনে বসলো হামজার পাশে। হামজা ফোনটা বিছানায় ছুড়ে দিল বিরক্ত হয়ে। রিমি তার হাতের ক্ষতটা পরিষ্কার করতে করতে বলল, দেবর মশাই কল ধরছে না তাই তো? আশাই বা রাখেন কেন? তার ফোন এখন কোথাও পড়ে আছে, সে হয়তো ফোন থেকে দূরে কোনো বিছানায় পড়ে আছে কারো সাথে। হামজা ভ্রু কুচকে তাকালো। পুচকে মানুষ, খুব বুঝতে শিখেছে ওই বাড়ির ছেলেকে। রিমি বলল, এই বাড়ি ও বাড়ি কি, ছোট থেকেই এসব দেখে বড় হয়েছি, না বুঝলেও বুঝতে হয় কে কি করছে, কখন কার স্বভাব কি। বিশেষ করে রাজনীতিবিদ আর নেতাদের চরিত্র ভালো হতে নেই, এমনটাই জানি। হামজা বলল, তাই নাকি? তো আমার ব্যাপারে কি খেয়াল তোমার? আমি কেমন, তুমি ছাড়াও? হামজার হাতের ক্ষততে খামচে ধরল রিমি। জানে মেরে ফেলবো একদম। চেনেন তো আমার বাপ ভাইদের, কেটে ছিঁড়ে খাওয়াবো তাদের দিয়ে। হামজা হেসে ফেলল। হাতের দিকে তাকালো। যেই ক্ষততে মলম লাগাচ্ছিল এতক্ষণ সযত্নে, সেখানেই খামচে ধরে আছে, রক্ত বের হচ্ছে নখের আঁচড়ে। হামজা কিছু বলল না, তার চোখে দুষ্টু হাসি খেলা করছে। তা খেয়াল করে দাঁত খিচে জিদের সাথে বলে উঠল রিমি, আর জয় ভাইয়ার ব্যাপারে খুব ভালোই জানি। রিমি জানে হামজা জয়ের ব্যাপারে খারাপ কথা সহ্য করতে পারে না, কাজ হলো ওর কথাই। হামজার মুখের হাসি মিলিয়ে গেল। অন্য কোথাও তো থাকতে পারে, কোনো বিপদও হতে পারে। রিমি বলল, আর কি বিপদ হবে? সে নিজেই একটা আস্ত বিপদ মানুষের জন্য, বিশেষ করে মেয়ে মানুষের জন্য। জয়ের ব্যাপারে রিমির এইসব তেসরা উক্তি শুনতে ভালো লাগছিল না হামজার। গম্ভীর হয়ে বলল, তোমার উপর কোনোদিন খারাপ নজর দিয়েছে?
না, তা দেয়নি। তাহলে? রিমি তাকালো হামজার কঠিন হয়ে আসা মুখটার দিকে। হাতে অ্যান্টিসেপটিক লাগানো শেষ করে উঠে দাঁড়ালো। জয় দুষ্টু, বেপরোয়া, অসভ্য, সেসব সত্যি, কিন্তু মিথ্যাবাদী বা বিশ্বাসঘাতক নয়, জানো তো। রিমি কথা বলল না। হামজা হাত ধরে টেনে এনে পাশে বসালো ওকে। এরপর চট করে পা টান করে শুয়ে পড়ল রিমির কোলে মাথা রেখে। চোখ বুজে বলল, কথা বলছো না কেন? আমার চেয়ে জয় ভাইয়া বেশি ইম্পর্ট্যান্ট আপনার কাছে, তা জানি, কিন্তু কেন? হামজা চুপচাপ শুয়ে রয় চোখ বুজে। জবাব না পেয়ে রিমি জিজ্ঞেস করল, হাত কেটেছে কিভাবে? দেয়ালে ঠেস লেগেছিল। দেয়ালে ঠেস লাগলে এভাবে হাত কাটে? ভ্রু উঁচিয়ে তাকালো হামজা। হুঁশিয়ারি করছো আমার সঙ্গে? ইন্টারেস্টিং তো, বলো দেয়ালে ঠেস লাগলে কিভাবে হাত কাটে? রিমি বলল, জানি না, তবে মানুষ অথবা লোহা পেটাতে গিয়ে এভাবে হাত কাটে, সেটা জানি। কি পিটিয়ে এলেন? হামজা বলল, আমার পেশা দুটোই। রিমি বলল, পেটানো? হামজা বলল, নতুন কি, আমি তো ভদ্রলোক নই রিমি। রিমি খানিক মাথা ঝুঁকালো নিচের দিকে। হামজার চাপ দাড়িতে হাত বুলাতে বুলাতে ধীর কণ্ঠে বলল, কয়দিন বাদে আপনি মেয়র হবেন, এরপর মেম্বার অব পার্লামেন্ট। আমি হব তার ঘরণী। আব্বু বলতো, রাজনীতিবিদদের বউদের বড় রাজনীতিবিদ হতে হয়, তবেই না চলবে সংসার। জানেন, আপনার মতো এমন রাক্ষসী লোকের সাথে আব্বু আমার বিয়ে দিতে কোনোভাবেই রাজি ছিল না। আমি বললাম, বিয়ে করলেই রাবণটাকেই করব। হামজা খপ করে রিমির হাতটা ধরে ফেলল, আরো শক্ত করে কোল চেপে শুয়ে বলল, কেন তোমার মতো পুচকে রাবণকে বিয়ে করতে চাইলো? ভয় করলো না তোমার যদি খেয়ে ফেলি? নিঃশব্দে হাসল রিমি। হামজা একেবারে পেঁচিয়ে ধরে ফেলার আগেই এক লাফে গা ঝেড়ে উঠে সরে দাঁড়ালো। হামজা আধা শোয়া হয়ে বসল। রিমি, দরজা আটকে দিয়ে আসো। পারবো না। হামজা একটা মোটা বই হাতে তুলে নিল। এখন অভ্যাসবশত চশমা এঁটে ভারী বইখানা পড়তে বসার কথা, তা না করে ধমক দিল, আমি ওপরে গিয়ে উঠে ধরলে কাল সকালে তোমার খবর আমাদের পত্রিকায় বের হবে। আমাকে টলারেট করতে পারবে না কিন্তু, অবাধ্যতা পছন্দ না আমার। নাক কুচকালো রিমি। ছি, কি মুখের ভাষা! আমি আপনার পার্টির মেম্বার না, বউ আপনার। আপনার পছন্দ অপছন্দ আমার কাছে চলবে না। হামজা বই রেখে ফোন হাতে নিয়ে বালিশ খাড়া করে তাতে পিঠ হেলান দিয়ে বসল। ফোন কানে ধরে রিমির উদ্দেশ্যে বলল, পালাতে পারবে নাকি? ওপাশ থেকে কল রিসিভ করলো জয়। হ্যাঁ সাহেব। কোথায় তুই? রাত কয়টা বাজে? দেরি হবে আসতে, ক্লাবে আছি। ক্লাবে কি করছিস? ক্যারাম খেলছি। ঢকঢক করে গিলছে কে? আমার নাম জয়, ভদ্রনাম জয় আমির। জেনে আনন্দিত ও উপকৃত হলাম। সাহেব, আপনি বাসায় গেলেন কখন? মামা এসেছে বাসায়? রিমি এসে কাছে দাঁড়াতেই এক হ্যাঁচকা টান দিয়ে ফেলে দিল বিছানায় ওকে। দাড়ি গোফের মুখটা গলায় ঠেকালো। এক হাতে রিমিকে শক্ত করে বিছানার সাথে চেপে ধরে রেখে অপর হাতে ফোন কানে ধরে বলল, আসেনি এখনো, তাড়াতাড়ি বাড়ি আয়। দুপুরের পর পৌরসভার কাজ ছিল, যাসনি। আমার হাতে থাপ্পড় খাসনি বহুদিন। ঘণ্টাখানেকের মধ্যে বাড়িতে পা পড়ে জানো, নয়তো থাপড়ে তার আমি সোজা করে দেব। কলটা কেটে দিল জয়। হামজা রিমির দিকে তাকিয়ে বলল, স্বামীর খেদমতে গাফুলতি করতে নেই, জানো না? এই অবাধ্যতা মেনে নেব না আমি। রিমি হামজার খোলা পিঠ খামচে ধরল। জয়কে এত প্রশ্রয় কেন দেন আপনি? ওকে খারাপ করার পেছনে শতভাগ আপনার হাত রয়েছে। এটা কি ওর ভালো চাওয়া নাকি ওকে ধ্বংস করা? হামজা রিমির ঠোঁটের এক কিনারায় আলতো করে চুমু খেয়ে বলল, ধ্বংস আর সৃষ্টির মাঝে যে দেয়ালটা, তা খুব মসৃণ রিমি। বলতে পারো মুদ্রার এপিঠ আর ওপিঠ, পদার্থ একই, শুধু পাশ বিপরীত। জয় স্বাধীন চেতা ছেলে। ও জীবনকে যেভাবে এনজয় করতে চাচ্ছে, আমি ওকে সেভাবে চলতে বলিনি। ও যা করে, শুধু বাধা দিতে ইচ্ছে হয় না ওর কোনো কিছুতে। দেখো না, ও যখন শব্দ করে হাসে, দেখতে আর শুনতে কি চমৎকার লাগে। তার চেয়েও বড় কথা, দিন শেষে আমি শুদ্ধ নই। সকাল 7টা বাজলো অন্তর ঘুম থেকে উঠতে। ফাইনাল এক্সাম কাছে এগিয়ে আসছে, রাত জেগে পড়তে হয়। মাঝে মধ্যেই অন্তর ইচ্ছে করে এক রাতে যদি অনার্সের এই 4 বছর শেষ হয়ে যেত, আর সে আইন বিভাগে ভর্তি হয়ে যেত স্নাতক করতে। তার কিছুদিন পর উকিলের ওই সাদা কালো পোশাকটা গায়ে চড়াতে পারত। দ্রুত অজু করে এসে ফজরের নামাজে বসল। আম্মা উঠেছে। রান্নাঘর থেকে ঠুকঠাক আওয়াজ আসছে। বারান্দায় গিয়ে দাঁড়ালো। বড় বড় কচুরিপানা জন্মেছে পুকুরে। আজ আর ডাহুক পাখির দেখা পেল না। গ্রিল ধরে দাঁড়ালো। মাথায় সারাটা প্যাঁচ কাটে আজকাল। সকাল থেকে শুরু হয়, গভীর রাতেও শেষ হবার নাম নেয় না। আব্বুর কাছে গতকালকে জিজ্ঞেস করেছিল অন্তু হামজা পাটোয়ারির ব্যাপারে। হামজা ভার্সিটির ছাত্রলীগ সংগঠনের নেতাকর্মী। তার অনেক উন্নয়নমূলক কাজের নজির আছে জেলায়। বাপের কাউন্সিলর হবার পেছনে তার বিশেষত্ব রয়েছে। তার বাপকে কেউ ভোট দিত না কোনো কালে। তার বদলতেই ভোট পেয়ে কাউন্সিলর হয়েছে হুমায়ুন পাটোয়ারি। হামজা চতুর এবং বাহ্যিক নিখুঁত চলনের এক তরুণ রাজনীতিবিদ। সমাজের নিম্ন শ্রেণীর মানুষের কাছে তার নাম ভগবানের মতোই। তারা জপে বেলায় বেলায়, আবার তরুণদের কাছেও বেশ সমাদৃত।
তবু কোথাও যেন ঘাপলা রয়ে গেছে তার মাঝে। ক্ষমতার নেশার পেছনে খুব ক্ষিপ্র গতিতেই ছুটছে হামজা। এবার বাবাকে কাউন্সিলরের পদ থেকে সরিয়েছে। চাইলে হুমায়ুন পাটোয়ারি আবারও কাউন্সিলর এবং নিজের মেয়র হতে পারত। জেলার 2 সমাজসেবক নেতাকর্মী পাটোয়ারি পরিবারই থাকত। তা করেনি হামজা। এখানেই হামজাকে চতুর এবং ক্ষুরধার এক রাজনীতিবিদ বলার সুযোগটা আসে। সে যা নাম কামিয়েছে জনসাধারণের কাছে, তা থেকে অনায়াসেই বাপ ছেলে পদপ্রার্থী হলে জিতে যেত দুজনেই। কিন্তু সে এখানে মানুষের মাঝে একটা কৃতজ্ঞতাবোধের জায়গা রেখেছে। সবাই যেন ভাবে হামজা সুযোগ এবং ক্ষমতা থাকতে তা কাজে লাগিয়ে পদ নেয়নি। সুতরাং সে শুধু সমাজসেবকের ভূমিকায় অধিষ্ঠিত হতে চায়। কথাগুলো শুনে অন্তুর মনে হলো নিঃসন্দেহে হামজা রাজনীতিবিদ হিসেবে চরম ধূর্ত চালচলন সম্পন্ন। তাহলে মানুষ হিসেবে কেমন? এটাও নিশ্চিত প্রায় হামজা জিতে যাবে এবার। অন্তুকে আব্বু জিজ্ঞেস করল, এরপর সরাসরি সংসদ নির্বাচন করবে, তাই তো? আমজাদ সাহেব হাসলেন। তাই তো করার কথা। মশারি টাঙিয়ে দেয় তো আমার ঘরে। প্রেশারের ওষুধ খেয়েছি, ঘুম আসছে। সে এতদিন যে দৃষ্টিকোণ থেকে দেখেছে, সেখানে মনে হয়েছিল ওই পরিবারকে সবাই তার মতোই ঘৃণা করে। এখন মনে হচ্ছে শুধুমাত্র ভুক্তভোগী ছাড়া কেউ ওই পরিবারকে দোষারোপ অবধি করবে না। অর্থাৎ আখির পরিবার দ্বিধায় রয়েছে, সাথে সে ঝুলে আছে জয়ের পক্ষ থেকে আসা অসম্ভব অ্যাকশনের জন্য। আবার মনে হচ্ছে জয় কিছুই করবে না। করলে করতো তো। হামজা বিয়ে করলো মেয়র সাহেবের ছোট ভাইয়ের মেয়ে রিমিয়া আহসানকে। মেয়রের ভাই ফারুক আহসানের সঙ্গে কি এক আলোচনা বৈঠকে গিয়ে প্রথম দেখেই রিমিকে পছন্দ হয়েছিল। তরুণ নেতাকর্মী হিসেবে ভালো নাম এবং প্রতিপত্তি তো কামিয়েছে হামজা এই বয়সেই। তার নাম খারাপ করার জন্য একজন আছে, যাকে সে খুব যত্নে পালছে, জয় আমির, হামজার ফুফাতো ভাই। জয়ের বেপরোয়া কার্যক্রম সকলেরই কম বেশি জানা। তবুও সে ভার্সিটির ছাত্রদলের লিডার। কেন, কিভাবে, এটা ভাবার বিষয়। তা যদি ছাত্রদলের কাছে জিজ্ঞেস করা হয়, তারা সমস্বরে স্বীকার করবে। তাদের নেতাকর্মীকে খুব পছন্দ তাদের। জয় ভালো লিডার তাদের। তার চঞ্চলতা এবং দুষ্টুমি ছাড়া আর কিছু একটা অবর্ণনীয় রয়েছে, যেটা আকর্ষণীয়। দায়িত্বজ্ঞানহীন বলা চলে না। রাজনৈতিক কাজকর্মে যেমন 16 আনা, দুষ্টু কাজেও সে ব্যাপক পারদর্শী। সামনে পৌরসভা নির্বাচন আসছে। বাপের বদলে হামজা নির্বাচনে অংশ নেবে, এই রব মুখে মুখে উঠে গেছে। সরাসরি ছাত্রনেতা থেকে সংসদ নির্বাচনের বিষয়ে বিভিন্ন জনরব ছড়িয়েছিল তার নামে। চতুর হামজা এত তাড়াতাড়ি এতদূর ওড়ার মতো বোকামি করবে না। সংসদ নির্বাচনকে হাতে রেখে আপাতত সে এবার মেয়রের পদপ্রার্থী। অন্তুর রাজনৈতিক বিষয়াদিতে আগ্রহ এবং বিদ্বেষ দুটোই সমান। সাথেই রয়েছে সমাজ নিয়ে চিন্তাভাবনা। নিজের নামের সামনে যে কোনো মূল্যে অ্যাডভোকেট যুক্ত করার প্রয়াসে দৌড়াচ্ছে সে। তার জন্য তার সমাজ, রাষ্ট্র, অপরাধ, কূটনীতি, রাজনীতি, সুনীতি, দুর্নীতি সবই জানা চাই, সব। কাউন্সিলর সাহেব চাঁদনিকে বলেছিলেন টাকা নেবেন। সেই দিন রাতেই টাকা কেউ বা কারা এসে লুট করে নিয়ে গেল। এর মধ্যে কাউন্সিলর এবং তার ছেলে হামজার হাত থাকাটা অসম্ভব নয়। তবে কেউ যদি নিজের আবাস ছাড়তে না চায়, টাকা দিয়ে বিকৃত বাসভূমি ফেরত নিতে চায়, তাহলে তার বিনিময়ে এত জঘন্য প্রতিদান কোনো সুস্থ মানুষ দেবে না। হুমকি দিতে পারত, তুলে নিয়ে আটকে রেখে শর্ত দিতে পারত। অথচ অমানবিক বর্বরতা একটা মেয়ের সাথে। আসলে ঘটনাটা কি? গেট দিয়ে সরাসরি ঢুকে সমাজবিজ্ঞান বিভাগটা পড়ে। একপাশে একটু ভেতরে গাছপালায় ছেয়ে আছে বিল্ডিংয়ের আশেপাশের চত্বরটা। কেউ একজন পেছনে এসে খুব কাছে দাঁড়িয়ে তার নাম ধরে এমনভাবে ডাকলো যেন বহুদূর থেকে গলা উঁচিয়ে ডাকছে। ম্যান পারফিউমের কড়া গন্ধটা। চমকে উঠে ছিটকে দূরে দাঁড়ালো অন্তু। আরমিন, অন্তু আরমিন। ডাকটা শুনতে এমন লাগলো যেন বহুকালের পরিচিত এবং ডেকে অভ্যস্ত জয়। অন্তু নির্বাক চোখে চেয়ে দেখল। খুব কাছে এসে দাঁড়ালো জয়। কুত্তা দেখে ভয় পাও দেখছি সিস্টার। ছ্যাঁ, আমি কাহিনী ঠিক বুঝলাম না। একদিন কুকুরকে সিনারের সংজ্ঞা শেখাও, আর একদিন ভয়ে কুকড়ে যাও, ব্যাপার কি? অন্তু জবাব দিল না। জয় ঘাড় বাঁকা করে দেখল অন্তুকে, যেন ওর মুখে খুব মনোযোগ দিয়ে কিছু খুঁজছে। জবাব দিচ্ছ না কেন? অন্তু বলল, ইচ্ছে করছে না। জয় বুকের ডান পাশে হাতটা চাপল। ঠুকছো ডিয়ার? উফ, পেইন। কবির কানে কানে বলল, ভাই হৃৎপিণ্ড বামে থাকে। জয় বলল, আমারটা বিশাল বড় হেসালা, ডান বামে ছড়িয়ে ছিটিয়ে একাকার। চুপ থাক। কবির কপাল ঠুকল। অন্তুর মুখের ওপর নজর আটকে হেসে ফেলল চট করে জয়। জানো, আমি সিংহ বা বাঘ নই। খপ করে থাবা দিয়ে শিকার ধরি না, কারণ আমি বাহাদুর না। তোমার ভাষ্যমতে কুকুর আমি। কুকুরের অনেকগুলো স্পেসিফিক স্বভাব থাকে, তার মধ্যে একটা হলো ছ্যাঁচড়ামি। আমি কুকুরের সেই স্বভাবের অনুসারী। কৌশলে, ধীরে সুস্থে, নির্লজ্জতার সাথে ধরব তোমায়। তুমি ঝরঝর করে ঝরে পড়বে, বুঝতে পারিছ? অন্তুর বুকটা কাঁপল। জয়ের মুখের নির্বিকার ওই হাসি গায়ে কাটা দিচ্ছে। শান্ত স্বাভাবিক স্বরে বলছে কথাগুলো। লোকে জয়কে পাশ কাটাচ্ছে, সালাম ঠুকছে।
কেউ হাত মেলাচ্ছে। হঠাৎই জয় বলে উঠল, আমার এলাকায় গিয়েছিলে কেন সেদিন? যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। এবারেও জবাব দিল না অন্তু। জয় অন্তুর দিকে ফিরল। কেন গিয়েছিলে? অন্তু কথা বলল না। সুন্দর দৃষ্টি মেলে তাকালো জয়। সুন্দর করে বলল, ইচ্ছে করছে একটানে তোর নিকাবটা ছিঁড়ে ফেলি। ধৈর্যের পরীক্ষা দিতে খুব কাঁচা আমি। কেন গেছিলি ওইদিকে? ধৈর্যতে মানল না জয়ের কথাটা। এত আত্মমর্যাদাহীন হওয়ার সাহস নেই অন্তুর। নিজের ধিক্কারে মরে যাবে সে। গিয়েছিলাম। কি করবেন? ফাঁসি দেবেন? অথবা রাস্টিকেট করে দেবেন? আমি ঠিক কি কি করতে পারবো আর কি কি করতে পারবো না? কেমন করে যেন হেসে ফেলল জয়। ছি, তা দেব কেন? জিজ্ঞেস করেছি কেন গিয়েছিলে? রেগে যাচ্ছ কেন? জয়ের হাসিতে গা শিউরে উঠল অন্তুর। ক্যাম্পাস ভর্তি লোক, বেইজ্জতমূলক কিছু না ঘটুক তা সামলে এতক্ষণ চুপ ছিল। এবার আর হলো না। অন্তু বলল, ঘুরে দেখতে গিয়েছিলাম। ভিকটিমের বাড়ি? অন্তু হাসল। অন্তু হেসে বলল, এবার সন্দেহ গাঢ় হচ্ছে আপনাদের ওপর। হতাশাজনক শ্বাস ফেলল জয়। হাই, ইনভেস্টিগেশনে নেমেছো তাহলে? তাতে তোমার প্রফিট কি? আর আমাকেই বা দোষী করতে চাইছো কেন? কোন সুখে? আচ্ছা বাদ দাও সেসব। বলো, সন্দেহ সত্যি হলে কি করবে? অন্তু বলল, কিছুই করার নেই। জয় বলল, নিশ্চয় আছে, কিন্তু কি করার আছে? অন্তু দৃঢ় চোখে চেয়ে বলল, সৃষ্টিকর্তাকে ভয় করুন, তিনি ছেড়ে দেন না। জয় মাথার ওপরে হাত তুলে আলস্য ভঙ্গিতে বলল, ধরেও না তো। আছে তো সৃষ্টিকর্তা না? অন্তুর মুখটা কুচকে এলো ঘৃণায়। তিনি ধরলে আর পালানোর পথ পাবেন না। জয় হাসল। আচ্ছা আচ্ছা, সেরকম সৃষ্টিকর্তা টাইপ কিছু থাকলে তাকে বলো দ্রুত আমায় ধরতে। পুলিশই ধরুক অন্তত। বেশি দিন পুলিশের সাথে রোষারোষি না থাকলে নিজেকে দুর্বল লাগে। তুমি প্লিজ কিছু একটা করো যাতে আমাকে পুলিশ ধরে। আর তুমি নিজের চেয়ে বেশি আমার চিন্তা করছো। প্রেমে পড়েছ আমার? অন্তু কিছুক্ষণ চুপচাপ চেয়ে রইল জয়ের চেহারার দিকে। গোল বা লম্বা আখ্যা দেওয়া যায় না চেহারাকে। ফর্সা বা কালোও নয়, শ্যামলাও নয়, তামাটে ইটরং চেহারার। নাকটা সরু, হাসিটা অদ্ভুত জড়ানো। পরনে সাদা ধবধবে লুঙ্গি, পায়ে চামড়ার বেল্টালা স্যান্ডেল। তার বেল্ট আটকায় না কখনো জয়। গলায় চেন ঝুলছে, তাতে ইংরেজি যে লেটার লকেট হিসেবে রয়েছে। বাম হাতে আজ রিস্টেইলের বদলে একটা রূপালী বালা, আর ডান হাতে ঘড়ি পড়েছে। কি বিশ্রী অদ্ভুত। চুলগুলো ফ্রেঞ্চ কাট, সুবিন্যস্ত। অথচ জয়ের আজব মুগ্ধ হওয়ার মতো চেহারা ও গড়নে অন্তুর ঘৃণা উতলে এলো। বলল, কি করবেন আপনি আমার? কি করেছি আমি? কিসের নোংরা খেলায় মত্ত হওয়ার পরিকল্পনা নিয়ে বসে আছেন? জয় হেসে ফেলল। ভয় পাচ্ছ আরমিন? জি পাচ্ছি। কেন কেন? ভয় পাওয়াই উচিত। আপনার মতো নোংরা মানসিকতার মানুষের কাছে একটা মেয়ে ভয় না পেলে চলবে? জয় শান্ত স্বরে বলল, তুমি এসেছো আমায় খুলতে। আমি গিয়েছিলাম না আমার রং দেখাতে তোমার কাছে। সেদিন আমার দেওয়া সিগারেট তুমি পায়ে পিষে চলে গেলে। যাক, ধরো নির্বাচনের ঝামেলায় সেটা না হয় ভুলে যেতাম। তুমি কাল গিয়েছিলে ওই বাড়িতে কেন? আমার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে? অন্তু বলল, শিক্ষিত মানুষ মূর্খের মতো অযৌক্তিক কথা বলবেন না। বেমানান লাগে। খারাপ লেগেছিল পরিবারটার জন্য। দেখতে গিয়েছিলাম মাত্র। জয় আশেপাশে তাকিয়ে বলল, গলার আওয়াজ যেন উঁচু না হয়, খেয়াল রেখো। পা দিয়ে মাটিতে থাবা দিয়ে ইশারা করল। এই মাঠে কবর দিয়ে দেব একদম। আরমিন, তুমি বলো, তুমি কি চাও? আমার বিপরীতে খেলতে পারবে তুমি? রাতে সবাই শুয়ে পড়লে অন্তু পড়ার টেবিলে বসল। পড়ায় মনোযোগ পাচ্ছিল না, নানান চিন্তা। দরজায় ধাক্কা পড়ল। ধাক্কাটা কার বুঝল অন্তু। দীর্ঘশ্বাস ফেলে দরজা খুলল। মার্জিয়া ভেতরে এসে অন্তুকে জিজ্ঞেস করল, লেখাপড়ার কি খবর তোমার? ভালোই, বসুন আপনি। বসল মার্জিয়া। খুব আন্তরিক স্বরে বলল, শোনো, তুমিও তো আমার বোনের মতোই। তুমি আমায় যতটা পর ভাবো আমি আসলে কি অতটাই পর? জি না, অতটা খারাপ না। তার মানে একটু খারাপ? একটু হাসল মার্জিয়া। অন্তু বিছানায় ছড়িয়ে ছিটিয়ে থাকা বইপত্র তুলে টেবিলে সাজাতে সাজাতে বলল, কি বলতে এসেছেন? মার্জিয়া বলল, এমনি আসতে পারি না? হ্যাঁ অবশ্যই পারেন, তবে এমনি আসেননি। তোমার অনার্স সেকেন্ড ইয়ার তো শেষের দিকে। তোমার প্রতি একটা দায়িত্ব আছে তো? হ্যাঁ আছে তো। তোমাকে এসে আমার ছোট বোনের মতো পেয়েছি। সেই হিসেবে তোমার ভবিষ্যৎ নিয়ে ভাবার অধিকার আছে না? জি আছে। তুমি নিজে এখন তো একটু ভাবতে পারো। জি ভাবছি আমি বিয়ে শাদীর কথা। মনের মতো পেলে বিয়ে করে নেব। আপনি এত টেনশন করবেন না ভাবি। মার্জিয়া এক পলকের ব্যবধানে তেতে উঠল। তোমার মনের মতো ছেলে ফ্যাক্টরিতে অর্ডার দিয়ে বানিয়ে আনতে বলি? তোমার মনের মতো কোনো ছেলেও আছে এই আল্লাহর দুনিয়ায়? অন্তু একটাও কথা বলল না, বই গোছাতে থাকলো। মার্জিয়া বলল, কি রকম চাও তুমি? যে তোমার এইসব কটকটে শক্ত কথা মেনে বিলাইয়ের মতো তোমার পিছে পিছে চলবে? এইরকম চাও তো তুমি?
তোমার মতো মেয়েকে কোনোদিন কেউ বিয়ে করে ঘরে তুলবে না। ছেলে মানুষ কি গোলাম? কামাই রোজগার করে খাওয়াবে আর তোমার আলগা ভাব দেখবে? ভাব দেখে বাঁচি না আমি তোমার। অন্তু স্বাভাবিক স্বরে বিনয়ের সাথে বলল, মরেও তো আর যাচ্ছেন না, তাই না? আপনি আপনার ঘরে থাকেন, আমি আমার ঘরে। এমন নয় সবসময় ভাব আপনার চোখের সামনে থাকে। আপনি আসলেও চেষ্টা করবেন চোখ বুজে অথবা দৃষ্টি ঘুরিয়ে রাখতে। দেখবেন আমার ভাব আপনার চোখে পড়বে না। আর এমন তো নয় যে আপনার অথবা আপনার স্বামীর কামাই খাচ্ছি এই বাড়িতে। তাহলে আপনার আসলে ব্যথাটা কোথায়? নাক শিউরে উঠল মার্জিয়ার। সর্বোচ্চ রাগটা মার্জিয়ার উঠেছে অন্তুর সুবিন্যস্ত ভঙ্গিমায় শান্ত স্বরে বলা দায়সারা কথাগুলোতে। রিরি করে উঠল সে, মরিনি এই নিয়ে আফসোস তোমার? আবার ব্যথা? জি না, আফসোস নেই। ভুল বুঝছেন আপনি, কথার প্রেক্ষিতে বলেছি। শান্ত হন, রাত অনেক, চেঁচালে লোকে খারাপ বলবে। এই এই ব্যথা কি? হ্যাঁ, তোমার মুখে জুতা মারা উচিত। আজ কয়দিন আমার শরীর ভালো যাচ্ছে না, আবার কিছু করে আসছো কবিরাজের কাছে আমার জন্য নিশ্চয়ই, যাতে তাড়াতাড়ি মরি। এটাই তো বুঝাইলা তোমার কথার মাধ্যমে। অন্তু বলল, আপনার আমাকে নিয়ে সমস্যাটা কি? দাঁত খিচিয়ে উঠল মার্জিয়া। তোমাকে নিয়ে সমস্যা যে কোথায় সেটা তো আমি নিজেও বুঝি না। আসলে তোমার ভাব আমার সহ্য হয় না অন্তু, ওটাই আমার সমস্যা। তোমার কথাবার্তা সহ্য হয় না, তার ভিতরে জান দিয়ে পড়ালেখা করা, এটাও সহ্য হয় না। অন্তু ঘাড় নাড়ল, সে বুঝেছে। শোনো, কাল আমার চাচাতো ভাইয়ের বাড়ির লোক আসতেছে তোমায় দেখতে। যদি কোনো উল্টাপাল্টা করো আর আমি বাপের বাড়ি চলে যাই, তোমার ভাই যে তোমাদের শান্তিতে রাখবে না তা জেনে রেখো। ভাইয়া আমাদের কিছুই বলবে না ভাবি, আপনাকে গিয়ে নিয়ে আসবে ও বাড়ি থেকে। দিনকাল ক্রমাগত খারাপের দিকে যাচ্ছে, চারিদিকে সংকটময় সংকীর্ণ হয়ে উঠেছে। ভাবির আচরণ দিন দিন রহস্যময় আর আরও উগ্র হয়ে উঠছে। আমজাদ সাহেব খুব গম্ভীর আর শীতল মানুষ। শিক্ষিত মানুষটার ব্যক্তিত্ব প্রখর, তাতে দাগ না লাগলে তিনি সব করবেন। অন্তু কথা বলে, অথচ আমজাদ সাহেবের নীরবতার মাঝেই যেন যত তেজ নিহিত। কাল আব্বুর কাছে একজন পাওনাদার এসে বসে থেকে গেছে ঘণ্টা খানেক। আব্বু লোকটাকে বেশ তোষামোদ করেছিল, যেটা আব্বুর আত্মমর্যাদার খেলাপি অনেকটাই। লোকটার মুখে সন্তুষ্টি নেই, অথচ আব্বু ক্রমাগত চেষ্টা করছিল লোকটাকে একটু খুশি করার, দুটো দিন সময় চেয়ে নেবার। ভালো লাগেনি অন্তুর। আখির কথা মাথায় এলো আবার। এভাবেই সময় চেয়েছিল নিশ্চয়ই আখির পরিবার। আচ্ছা, আখির এই বিভৎস অবস্থার পেছনে এছাড়াও কি আরও কিছু আছে? ঘর থেকে বেরিয়ে এলো। তার পাগল পাগল লাগে আজকাল। না, এভাবে এটুকুতেই হয়রান হলে তার নামের পাশে অ্যাডভোকেট উপাধি মানাবে না। তাকে সব কিছুতে স্বাভাবিক থাকার ক্ষমতা অর্জন করতে হবে। সে চেষ্টা সে করছে তাই। আখির ডেড বডির কথা মাথায় আসলেই ভেতরে ভেঙে চুরে আসে। মাথায় ভয়াবহ চাপ পড়ে, প্যানিক এসে জড়ো হয়, আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে ভেতরের নারী সত্তা। মানসিক ভারসাম্য হারানোর জোগাড়। তবুও শান্ত রেখেছে নিজেকে। এই দুনিয়ায় ভঙ্গুর হওয়া যাবে না, এই দুনিয়ায় ভঙ্গুর হওয়া যাবে না, একটুও না। অন্তুদের বাড়ির দুই পাশে পুকুর। অন্তুদের বাড়ির দুপাশে পুকুর কচুরিপানায় ভরা। পুকুরটা মেজো চাচা আফজাল আর ছোট চাচা আফতাবের। মেজো চাচা কুড়িগ্রামে অন্তুর দাদার আসল পৈতৃক বাড়িতে থাকেন, আর ছোট চাচা চাকুরির সুবাদে ঢাকায় থাকে। আসরের নামাজ আদায় করে বারান্দায় এসে বসাটা ওর অভ্যাস। প্রতিদিন এই সময় কচুরিপানার স্তূপের ওপর ডাহুক পাখিরা হাঁটে, দেখতে ভালো লাগে। আজ দেখা যাচ্ছে না। তরতর করে ঘুরে বেড়ায় ডাহুকগুলো। আগে অন্তিক এসে ফাঁদ পাতার পরিকল্পনা আঁটত পাখিগুলোকে ধরার জন্য। মারামারি লেগে যেত অন্তুর সাথে। অন্তুর কথা, প্রাণী হত্যা মহাপাপ, আর প্রাণী যদি হয় পাখি, তা স্বীকার করা ডাবল মহাপাপ। সে কোনোদিন অন্তিককে পাখি ধরতে দেয়নি। আজ ভাবির চাচাতো ভাইয়ের বাড়ি থেকে দেখতে আসার কথা ছিল, আসেনি। আমজাদ সাহেব 2 দিন পর আসতে বলেছে। আখির কথা মনে পড়ল। আজ 2 দিন হলো খুব জানতে ইচ্ছে করছে, জয় আগে ভার্সিটির মেয়েগুলোর সাথে কি করেছে। বিরক্ত হয়ে উঠল অন্তু নিজের ভাবনার ওপর। ঘুরে ফিরে এই ঘ্যাচালেই মন চলে যায়। বাড়িতে নীরব অশান্তি চলছে। সরকারি প্রাইমারি স্কুলের মাস্টার ছিলেন আমজাদ সাহেব। দিনকাল চলছে কোনো মতে। কিন্তু অন্তু বড় হয়েছে, অন্তিক বড় হয়েছে। সে অবস্থায় বাড়ি না করলেই নয়। বাবা হিসেবে শিক্ষা ও সাধ্যমতো যোগ্যতা ছাড়া বিশেষ কিছু দিতে পারেনি। অন্তিক যদিও বা জিদ ও ঝামেলা করত, অন্তু সেটুকুও করেনি কোনোদিন। অন্তু ছোট থেকে সেটুকুও করেনি কোনোদিন। আব্বু শখ করে কষ্ট করে কিছু দিতে চাইলে হাসি মুখে অভ্যাস। লাগবে না আব্বু, এই জিনিস আমার পছন্দ বা প্রয়োজন না। সেক্ষেত্রে বাপ হিসেবে আমজাদ সাহেবের কর্তব্য নয় কি সন্তানকে অন্তত একটা উপযুক্ত বাসস্থান দেওয়া। শেষ পর্যন্ত এই তো 2 বছর ধরে ধার দেনা করে এবং কিছু গুছানো টাকা দিয়ে দোতলার কাঠামো তুলেছেন। একতলার ছাদ হতে হতে টাকার সংকট পড়ল। পুরনো বাড়ি ভাঙার ফলে থাকার জায়গার সংকট হলো। সে অবস্থায় বাড়ির একতলা অন্তত ঠিক করা ফরজ হয়ে দাঁড়ালো। এতে আরও অনেক ঋণ হয়ে গেল। অন্তু জানত না আব্বু শেষ পর্যন্ত বাড়ির কাজ দ্রুত সারতে সুদসহ টাকা ধার নিয়েছে, যার সুদাসুল মিলে এখন জানের ওপর উঠেছে।
অন্তুর দাদার বাড়ি কুড়িগ্রাম, তবে কোনো এক সূত্রে তিনি বেশ অনেকটাই জমির মালিকানা পেয়েছিলেন এই দিনাজপুরেও। আমজাদ সাহেব এখানেই বসতি গেড়েছেন। দেনার দায় থেকে মুক্ত হতে কুড়িগ্রামের জায়গা বিক্রির বায়নানামায় টাকা নিয়েছেন। এছাড়া আর উপায় ছিল না। পাওনাদারেরা ঘাড়ের ওপর উঠে আছে, সাথেই দিন যত যাচ্ছে সুদের পরিমাণও সমান্তরাল হারে বাড়ছে। বিপত্তি বেঁধেছে মেজো চাচাকে নিয়ে। ভদ্রলোক বিশাল খামারের মালিক। খামার আমজাদ সাহেবের জায়গাটার অর্ধেকে চলে এসেছে। ক্রেতা লোকটা ততদিন রেস্ট্রিতে যাবে না যতদিন জমি পরিষ্কার ঝামেলা মুক্ত না হয়। এটাই স্বাভাবিক। কোনো ক্রেতাই টাকা পয়সা খরচ করে ভেজাল জমি কিনতে আসবে না। মেজো চাচা আমজাদ সাহেবকে জমি দিতেই রাজি নন। তিনি বলেছেন, আমজাদ এখানে থাকে না, জমির দেখভাল করে না। তাছাড়া তো দিনাজপুরে জমি পেয়েছে, সেখানে বাড়ি করে বসবাস করছে। তাহলে এখানে আবার কিসের জমি পাও না? কোনো জমি পাবে না ও এখানে। সেদিন যখন আমজাদ সাহেব গেলেন সেখানে, সালিশ বিচার করে অবশেষে রায় এলো। খামার হবার পরেও আমজাদ সাহেবের জমির যে অর্ধেক খালি পড়ে আছে সেটুকু তিনি পাবেন। বাকিটার আশা ছাড়তে হবে। তাতে যে অর্ধেক বাকি আছে সেটুকু দিতে রাজি হয়েছেন আমজাদ সাহেব। বাকি যেটুকুতে ওনার খামার রয়েছে সেটুকু উনি দেবেন না। এই নিয়ে বেশি ঝামেলা করলে বাকিটুকুও দেবেন না। আমজাদ সাহেব কেবল দীর্ঘশ্বাস ফেলেছেন। তার শুধু একটা কথাই মাথাতে এসেছে, জোর যার মুল্লুক তার। প্রতিদিন পাওনাদাররা আসছে বাড়িতে। আব্বুর শুকনো মুখটা অন্তুর কলিজা ছিদ্র করে বিচ্ছে। আত্মমর্যাদা সম্পন্ন মানুষটা কেমন মিইয়ে যান পাওনাদারদের সম্মুখে। মেজো চাচার দাবি, আমজাদ যেহেতু এখানে থাকে না, ওর এখানকার জমিতে কোনো অধিকার নেই। তিনি নেহাত ভালো মানুষ বলে অর্ধেকটাও দিচ্ছেন। এইসব শুনে অন্তুর রক্ত টকবগিয়েছে। নিম্ন মধ্যবিত্তদের জীবনযাত্রার মান এমনই হয়। এসব বুঝিয়ে সান্ত্বনা দিয়েছে নিজেকে। জীবনটা জটিলতা আর ধ্বংসত্রাসে ভরপুর হয়ে উঠেছে। সে এই জীবনে এমন পাপ তো করেনি যার প্রতিদান স্বরূপ এরকম কঠোরতা প্রাপ্য। আম্মু চেঁচিয়ে ডাকছে। অন্তু অতিরিক্ত অন্যমনস্ক। বারবার ডেকে তার হুঁশ ফেরাতে হয়। আম্মুর কাছে গিয়ে বলল, কি হয়েছে? রাবেয়া বেগম রোদে কুমড়ো বড়ি শুকাতে দিয়েছেন, তা তুলছেন বসে বসে। তোর বাপ ডাকতেছে, যা শুনে আয়। তোরে ছাড়া বেহুশ হয় ওই লোকটা, দূরে থাকিস কেন? ঘরে ঢুকতেই সুরমা আতর মিশ্রিত একটা সুগন্ধ নাকে এসে ঠেকল। আব্বু আসরের নামাজ শেষ করে জায়নামাজে তসবিহ গুনছেন। অন্তু এগিয়ে গিয়ে মেঝেতে বসতে অগ্রসর হয়। আমজাদ সাহেব বাধা দিলেন, তুই বিছানায় বস, আমি এই বসাতেই মাগরিব পড়ে উঠব। আজ আর মসজিদে যাব না, শরীর খারাপ। অন্তু কথা শুনল না। আব্বু নিচে বসে থাকলে সে কিভাবে পা তুলে বা ঝুলিয়ে বিছানায় বসতে পারে? আব্বুর পাশে পা গুটিয়ে মেঝেতে বসে পড়ল। আমজাদ সাহেব কিছু বললেন না। অন্তু জিজ্ঞেস করল, শরীর ভালো তোমার? আছে, ভালোই আলহামদুলিল্লাহ। কি শুদ্ধতম চেহারা। এক থুতনি চাপদাড়িতে হালকা পাক ধরেছে, মেহেদির রং উকি দিচ্ছে। গভীর চোখ, পুরু ঠোঁটের বিশাল দেহী মানুষটা, ভারী গম্ভীর কণ্ঠস্বর। এক পা গুটিয়ে বসেছেন, সেই পায়ের নখে কালো দাগ। অন্তু তাতে হাত বুলিয়ে বলল, কোথাও ব্যথা পেয়েছিলে? রক্ত জমেছে নাকি নখে? আমজাদ সাহেব বললেন, ব্যথা পাওয়ার কথা মনে পড়ছে না, তবে এখানে একটু ব্যথা আছে। অন্তু আব্বুর নখে আঙুল বোলালো। বাড়িতে কি হয়েছিল অন্তু? অন্তু বাচ্চাদের মতো করে হাসল। সব ঠিকঠাক। কি হবার কথা ভাবছ? প্রেশার হাই হলে সুখ লাগে তোমার? আমজাদ সাহেব গম্ভীর স্বরে বললেন, তুই আমার মা না, আমি তোর বাপ। হুঁশিয়ারি করছিস আমার সঙ্গে? অন্তু হেসে ফেলল আরও খানিকটা। করতেই পারি, তুমি ওল্ড জেনারেশনের লোক, তোমাকে ঘোল খাওয়ানো কোনো ব্যাপার নাকি আমার কাছে? আমজাদ সাহেব বললেন, বিয়ে শাদী করবি না তাই বলে? অসহায় মুখে তাকালো অন্তু। তুমিও আব্বু? কাকে বিয়ে করব? ভাবি রানা ছেলেকে, নাকি আমার কাছে আসা ঘটকের পাত্রদের মাঝে কাউকে? আমজাদ সাহেব কিছু বললেন না। অন্তু আনমনে বলল, আব্বু, সামনের দিনগুলো খুব খারাপ যাবে তাই না? আমজাদ সাহেব চোখ মেলে তাকালেন। তোকে বলেছি কোনো কিছুকে পাত্তা দেওয়া যাবে না। জীবন একটা চক্র রে অন্তু, সোজা ভাষায় বললে বৃত্ত। কোনো এক বিন্দু থেকে একই রেখা বরাবর যতটা এগোবি, রেখাতে চক্রাকারে ঘুরে সেই প্রথম বিন্দুটা ঠিক ততটাই নিকটে আসতে থাকবে। ঠিক যেমন রাত যতটা গভীর হয়, সকাল ততটা নিকটে আসে। কষ্টের যত গভীরে ঢুকবি, সুখ ঠিক ততটুকু কাছে আসবে। সুখের ক্ষেত্রেও তাই। সুখের মাঝে যতটা মজে যাবার সুযোগ পাওয়া যাবে, দুঃখকে ঠিক ততটাই কাছে কল্পনা করে প্রস্তুত থাকতে হবে। কিছুই চিরস্থায়ী নয় অন্তু। অন্তু অভিভূতর মতো চেয়ে রইল আব্বুর দিকে। 50 ঊর্ধ্ব মানুষটা অন্তুকে প্রতিক্ষণে মুগ্ধ করতে তৎপর। চোখের শীতল অভিজাত চাহনি, মুখের শুদ্ধতম গাম্ভীর্যতা। হঠাৎ অন্তু বলে উঠল, সুখ কি আব্বু? আমজাদ সাহেব বললেন, সুখ কেবল এক কল্পিক তত্ত্ব। দুঃখের সাপেক্ষে আপেক্ষিক বৈপরীত্যের কল্পিক তত্ত্বকে সুখ বলে। অর্থাৎ শতভাগ দুঃখের মাঝ থেকে যতটুকু দুঃখ বিয়োগ করতে হবে, ওই বিয়োগফলটাই হলো সুখ।
আর কেউ দুনিয়ায় শতভাগ দুঃখী নয়। মাথা নত করে হাসে অন্তু। তার সৌভাগ্য কি তার বাপ নয়? আব্বু, মেজো কাকার সাথে ঝামেলায় না জড়িয়ে আম্মুর বাপের বাড়ির জমিটা বিক্রি করে পাওনাদারদের দিতে পারতে না? জানা নেই কি হবে ওখানে। কাকা ভালো মানুষ না, উনি যে কোনো রকমের বিশ্রী তামাশা করতে দুইবার ভাববেন না। প্রতিদিন পাওনাদারদের এই ঘোরাঘুরি আমার চোখে লাগছে খুব। আমজাদ সাহেব স্মিত হাসলেন। আমার লাগছে না? অন্তু সপ্রতিভ স্বরে বলল, আমার চেয়ে বেশি লাগছে, আর সেটাই পীড়া দিচ্ছে আমাকে। তুমি কেন সহ্য করছো এসব? আম্মুর দত্তরের জমিটা। আমজাদ সাহেব ডেকে উঠলেন, অন্তু, তোর মাকে যেদিন বিয়ে করে আমি ঘরে নিয়ে এসেছিলাম সেদিন প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিলাম তোর মায়ের বাকি জীবনের সমস্ত ভার আমি বইব। তার খাবার, কাপড়, থাকার জায়গা, চিকিৎসা সবকিছুর দায়িত্ব আমার। তাহলে সেই দায়িত্ব পালন করতে গিয়ে যদি ঋণ করি, সেই ঋণ পরিশোধের দায় কার? তার বাপের বাড়ি থেকে সে কি পেয়েছে না পেয়েছে সেটা দেখার আমি কে? কতটুকু যুক্তিযুক্ততা? যতদিন বেঁচে আছি অন্তত ততদিন তো না। এমনকি মরার পরেও তার একটা ব্যবস্থা করে যাওয়া আমার কর্তব্য। তা পারবো কিনা জানা নেই। তাহলে তার ভরণ পোষণে খরচা করা টাকার ঋণ তার বাপের কাছে পাওয়া জমির পয়সায় কি করে পরিশোধ করি? এমনিতেও তাকে জীবনে তো ভালো রাখতে পারিনি আমি। এমন কিছু রেখেও যেতে পারবো না যা দিয়ে আমার অবর্তমানে তার খুব ভালো চলে যাবে। তখন ঠিক ওই জায়গা বিক্রি করেই চলতে হবে তাকে হয়তো। এটা আমার কর্তব্যের খেলাপি নয়? মরার পরে কর্তব্যের হেরফের হবে। বেঁচে থাকতেও যদি তাই করি। আমজাদ সাহেব একটু থেমে আবার বললেন, আমি তোর মায়ের কাছে এমনিতেই ঋণী। খুব ভার এই ঋণের। আমার ছেলের উপর সেই শখ আমি রাখতে পারি না যে সে তার মা আর তোকে দেখবে। অন্তু হাসল। ছেলের উপর ন্যায্য ভরসা রাখাকে শখ বলছেন এই লোক। মানুষটা ব্যাপক অদ্ভুত আত্মসম্মানী। আগামী দিন বিচার আছে, আশা রাখা যায় ভালো কিছুই হবে। গ্রামের মাতব্বররা আবার সালিশ ডেকেছে। জমি পেয়ে যাব, বিক্রি হয়ে যাবে, পাওনাদাররা আর আসবে না। তুই চিন্তা করিস না অন্তু। আর কথা বাড়ায় না অন্তু, ভাবনায় ডুবে যায়। রাবেয়ার ভাগ্য নাকি কোনো নেকির ফল? মূর্খ সরল সহজ নারীটা হুটহাট তার আব্বুকে কোন কপালে পেয়ে গিয়েছিল? কি করলে এমন কাউকে শেষ বেলায় এমন শক্তিমান ছায়ার মতো পাওয়া যায়? হুট করে অন্তুর ভেতরে অদম্য এক শখ বা আকাঙ্ক্ষা জাগল। তার জীবনে এমন কি কেউ আসতে পারত না? ভাবি জিজ্ঞেস করে, তোমার কেমন সঙ্গী চাই? ভাবি বা আম্মা বোঝে না তার এমন একজন কর্তব্যপরায়ণ পুরুষ চাই, যে একরাশ প্রশান্তি এবং এক বুক আত্মমর্যাদার চাদরে মোড়ানো। এক মুঠোর নিঃস্ব সুখ হবে। সম্পদ ছাড়া তার কাছে সব থাকবে। একটু অবাক হলো নিজের ভাবনায়। সম্পদ ছাড়া? উত্তর এলো, হ্যাঁ, সম্পদ ছাড়া যেই পুরুষেরা কর্তব্যপরায়ণ তারাই স্বর্গীয়। এই তো আব্বু সংকটেও যে এমন সব কাব্যিক কর্তব্যের বর্ণনা দেয় নিজের অর্ধাঙ্গিনীকে নিয়ে মেয়ের কাছে। মাগরিবের আজান হলো। রাবেয়া ঘরে ঢুকলেন। আমজাদ সাহেব জায়নামাজের ওপর দাঁড়িয়ে হাত বেঁধেছেন। রাবেয়া এসে দাঁড়ালেন। অন্তু এই সুখময় সুযোগ ছাড়তে চাইল না। আব্বুর বাথরুমে অজু করে এলো। আছে এই অদ্ভুত সঙ্গীদের মাঝে দাঁড়িয়ে মালিকের সামনে মাথা নোয়াবে। আম্মু আব্বুর তুলনায় বেশ খাটো, লম্বা চওড়া, অভিজাত 90 দশকের নায়কের মতো আব্বুর পাশে আম্মুকে কি বেমানান লাগছে? আবারও হাসলো অন্তু। এই দুজনকে বেমানান লাগতেই পারে না। এরা রবের সৃষ্ট জুটিদের মাঝে একজোড়া। দুজন পাশাপাশি দাঁড়িয়েছে রবের সম্মুখে ঝুঁকতে, কাঁধে কাঁধ মেলেনি উচ্চতায়, অথচ মনের মিল অসীম। অন্তু সব ভুলে বুক ফুলিয়ে এক ফুরফুরে শ্বাস ফেলল। আব্বুর পাশে গিয়ে দাঁড়ালো। আব্বু নীরবে তার জন্য নিজের এক পাশে জায়গা রেখে নামাজে দাঁড়িয়েছে। অপর পাশে রাবেয়া বেগম।